না? শুভ সকাল সবাইকে, স্বপ্নপুর বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং থেকে স্বাগত। আজকে হচ্ছে আমাদের বাংলা সমাসের দ্বিতীয় ক্লাস হবে। সবাই খাতা কলম নিয়ে বসে যাইলে হবে। আর কম্বলের ভিতরে যারা আছো তারা সবাই হচ্ছে ভিতরে বসে বসে পড়ো, সমস্যা নাই। গুড মর্নিং। হ্যাঁ সবাইকে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ সবাই শেয়ার করে দাও ভাই, ঠিক আছে? সবাই শেয়ার করে দাও, ক্লাস সবাই সরিয়ে দাও। আর যারা গত সমাসে যত 1 নম্বর লেকচারটা যারা করছো তারা হচ্ছে মানে তারপর থেকে লেখা শুরু করবা। আর যারা আজকে নতুন একদম ক্লাস, তারা হচ্ছে এই ক্লাসটা করার পরে সমাসে যে প্রথম যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা আবার দেখে আসতে হবে, তাহলে সিকোয়েন্সটা ঠিক থাকবে। সবাই ধন্যবাদ। হ্যাঁ হেয়ার স্টাইল সুন্দর হয়েছে না? ভালো, ধন্যবাদ তোমাকে। সাউন্ডটা ঠিক মতো শোনা যায় কিনা সেটা বললেই হবে। শুভ সকাল। ওকে, আমরা পড়া শুরু করে দেই। আমি গত ক্লাসে বলছিলাম যে আগামী পর্বে যা ঘটবে আর কি, আগামী পর্বে ঘটবে হচ্ছে সমাসের। আজকে তৎপুরুষ থেকে শুরু হবে সমাস ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এবং সমাসের আজকে তৎপুরুষ সমাস থেকে পড়া শুরু করব। আগের ক্লাস আমাদের গ্রুপে আছে, আমাদের পেজে আছে ভাই, স্বপ্নপুর গ্রুপে দেখবা আগের ক্লাস সমাস বাংলা ক্লাস লেখা আছে, ঠিক আছে? সায়েন্সের লেখে বাংলা ক্লাস লেখা আছে, আগের ক্লাসটা করে নেবা। হুম, ওকে ভাই, তাহলে আমার সাউন্ড ক্লিয়ার আছে আর সবাই শেয়ার করে দাও, ঠিক আছে? গত ক্লাসে আমরা বলছিলাম যে তৎপুরুষ সমাসে আগামী পর্বে যা ঘটবে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস ছিল 9 প্রকার, ছিল কত ছিল তৎপুরুষ? এই তৎপুরুষ সমাসটা ছিল হচ্ছে আমাদের 9 প্রকার। কত প্রকার? 9 প্রকার। এর সাথে একটা অতিরিক্ত পড়তে হয়, 10 প্রকার পড়তে হয় টোটাল। এবং এখান থেকে এটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে একদম ভার্সিটি পর্যন্ত সব পরীক্ষায় কোশ্চেনটা আসে, মানে তৎপুরুষ সমাস থেকে কোশ্চেন আসে। তা তৎপুরুষ সমাসের প্রথম যে সমাসটা ছিল সেটা হচ্ছে আমাদের, লেখো দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ আমি একটা ফরম্যাট লিখে দেবো আর তোমরা নিজেরা বানায় বানায় লিখতে পারবা। দ্বিতীয় তৎপুরুষ সমাসের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে, আমরা গত ক্লাসে বলছিলাম যে, আমরা বলেছি যে গত ক্লাসে আমাদের দ্বন্দ্ব সমাসের ভিতরে বিভক্তিগুলি আমি লিখে দিয়েছিলাম, যে বিভক্তিতে প্রথমা থেকে শুরু করে একদম সপ্তমী পর্যন্ত সকল বিভক্তি আমাদের লেখা ছিল। যে প্রথমা বিভক্তি ছিল সরেয়া সরেয়া এগুলি, তারপর তোমার হচ্ছে শূন্য, বা দ্বিতীয় বিভক্তি ছিল কে রে, তৃতীয় বিভক্তি ছিল দ্বারা দিয়ে কর্তৃক, আর চতুর্থী ছিল কি কে রে উদ্দেশ্য নিমিত্ত জন্য, আর পঞ্চমী ছিল হতে থেকে যে, ষষ্ঠী ছিল ষষ্ঠী ছিল র এর, আর সপ্তমী ছিল এ অন্তস্থ তয়কারের তে। এই বিষয়গুলি তৎপুরুষ সমাসে হচ্ছে বিভক্তির কাজ, ঠিক আছে? বিভক্তি কি? যে বিভক্তির নাম অনুযায়ী হচ্ছে তৎপুরুষ সমাসের নাম হয়। যেমন দ্বিতীয় বিভক্তি যদি বলা হয় যে দ্বিতীয় তৎপুরুষ সমাস কি হবে, তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে যে সমাস। তাহলে লিখতে পারি আমরা, লেখো ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে দ্বিতীয় বিভক্তি, ব্যাস বাক্যে দ্বিতীয় বিভক্তি কে রে, কে রে লোপ পেয়ে যে সমাস। কেন দেখো যে ব্যাস বাক্যে দ্বিতীয় বিভক্তি এই কে রে লোপ পাবে, যদি কে রে লোপ পায় তার নাম হচ্ছে কি আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। একটা রোমান্টিক উদাহরণ দেই, দেখো বউকে মারা, বউকে মারা কি হয় ভাই? বউ মারা। এখান থেকে কয়কার কেটা বাদ যাবে, বউকে মারা থেকে কয়কার কে বাদ গেছে, তাহলে কি হলো? বউকে মারা হয়ে গেল। এভাবে তুমি হাজার খানিক উদাহরণ তৈরি করতে পারবা, যে বউকে মারা, তারপর তুমি লেখা রাখো দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, বিপদকে আপন্ন, বিপদাপন্ন, বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন কি হবে? বিপদাপন্ন, বিপদাপন্ন,
পণ্য। এই বিপদকে আপন্ন বলা হয় বিপদাপন্ন, এখান থেকে কয়েক কেটা বাদ যাবে। এবার অনেক হবে, দুঃখকে প্রাপ্ত দুঃখ প্রাপ্ত, তারপর তোমার ভাতকে রাধা ভাত রাধা, কাপড়কে কাঁচা কাপড় কাঁচা কাঁচা, তারপর তোমার আছে এই রথকে দেখা রথ দেখা, এই বিষয়গুলি। তাহলে এই কয়েকটা উদাহরণ তোমরা লিখে রাখো, আর দু একটা এই ফর্মেটে লেখো, এই ফর্মেটেই বই নিচ্ছে। হ্যাঁ, যারা বই নিচ্ছে তাদেরকে ধন্যবাদ। যারা বই নিয়েছো তাদেরকে মন থেকে ধন্যবাদ ভাই। হুম, না না, শীতের সকাল হবে না ভাই। হ্যাঁ, শীতের সকাল কি আবার? হ্যাঁ, ওকে, সবাই সবাই ক্লাসটা করে দাও, শেয়ার করে দাও। তাহলে তোমরা এটা লেখো। হ্যাঁ, অনেক ভালো বই আছে। যারা যারা বলতেছো অনেক ভালো বই, শেখ নাহিদ জাহান সে বলছে তোমার ভালো বই। শালিককে যারা শালিকে মারা লেখ, হ্যাঁ শালি মারা। শালিকে মারা অধিকার নাই বেটা, বউকে মারার অধিকার আছে তোমার, শালিকে মারলে তো কেস খাই যাবা। ওকে, লেখো এটা। এরপর লেখো তোমার তৃতীয়া তৎপুরুষ সমাস। এখানে একটা নোট দিবা, নোট, একটা নোট লাগবে, একটা নোট হবে। একটা নোট দাও, নোট দিয়ে লিখে রাখো যে দ্বিতীয় তৎপুরুষ সমাস একটা নোট হবে, নোটটা পরীক্ষা আসে। নোটটা লাগবে কি, নোট লিখে রাখো, এটা একটা নোট আসবে, নোট দিয়ে লিখে রাখো ব্যাস বাক্যে ব্যাপিয়া শব্দ থাকলে, ব্যাস বাক্যে দেখো, ব্যাস বাক্যে ব্যাপিয়া 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 যারা কেউ পাপিয়া লেখো না ভাই, ব্যাপিয়া শব্দটি থাকলে, ব্যাস বাক্যে ব্যাপিয়া শব্দটি থাকলে থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে, দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। একটু বুঝে না, দেখো খেয়াল করো যে ব্যাপিয়া কিন্তু আমাদের বিভক্তির ভিতর নাই মনে করো, তাহলে তুমি বুঝতে পারবা যে যদি আমাদের ব্যাস বাক্যে ব্যাপিয়া শব্দটা থাকে তাহলে সেটাকে বুঝতে হবে কি, যে আমাদের সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তো ব্যাপিয়া শব্দটাকে উদাহরণ দিই, এখানে লেখো, খেয়াল করো যে লেখো চিরকাল ব্যাপিয়া সুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। তাহলে কি হবে, চির সুখী না, চির সুখী। তাহলে এখানে ব্যাপিয়া শব্দটা বাদ যাবে, চিরকাল ব্যাপিয়া সুখী, চির সুখী। তোমরা হচ্ছে আগে বুঝে দেবা, আমি এখানে লিখবো, আগে বুঝবা, তারপর তোমরা খাতায় তুলবা, ঠিক আছে? ব্যাস বাক্যে ব্যাপিয়া শব্দ থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। হ্যাঁ, মনকে বোঝা মন বোঝা, গুড়, তো সব মেধাবী পড়ায়, সব পারে। হ্যাঁ, ওটি 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 হবে পরে ভাই, ওটি তো মানে বোঝার জন্য, এটা তো নোট নোট লাগবে। ওটি দিব সমস্যা নাই। ওটি ছাড়া তো ক্লাস হবেই না বেটা, ওটি ছাড়া কি ক্লাস চলে নাকি? হুম, ওকে, আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়ে গেছে, পরীক্ষা এটা আসবে। এখন হলো তৃতীয় তৎপুরুষ সমাস। সব পড়ে ফেলবো একদম যা আছে। তৃতীয় তৎপুরুষ সমাস লেখো সবাই, তৃতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ। এই তৃতীয় তৎপুরুষ সমাসে একই সংজ্ঞা আসবে, ওই যে লেখা রাখো ব্যাস বাক্যে, তোমার সবাই লেখো যে ব্যাস বাক্যে তৃতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি আমাদের কি আছে, দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। ব্যাস বাক্যের তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক লোপ পাবে, মোট কথা লোপ পাবে, এত ফর্মুলা লেখা টাইম নাই, লোপ পাবে শেষ। ব্যাস বাক্যের তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক লোপ পাবে, এই সিস্টেমে যা সবই হবে আমাদের। দেখো মন দিয়ে গড়া সমান হচ্ছে কি বলতো, মন গড়া, এখান থেকে দিয়ে পরটা বাদ গেছে, মন দিয়ে গড়া। তারপর লেখা তোমার ঢেকি ছাটা, তারপর তোমার হচ্ছে
কুলা দিয়ে ঝাড়া, কুলা ঝাড়া, কত কিছু হয়। তাহলে তো জীবন দিয়ে গড়া, জীবন গড়া, মন দিয়ে গড়া, মন গড়া, মধু দিয়ে মাখা, মধু মাখা, এই যে মধু দিয়ে, মধু দিয়ে বা মধু দ্বারা একই কথা, মধু দিয়ে মাখা কি হবে? মধু মাখা। এখান থেকে দিয়ে পড়টা বাদ যাবে, শেষ। আচ্ছা, এখানে একটা নোট নোট লাগবে। নোট আর ওটি এক না, ওটি হচ্ছে তোমার নিয়ম, মানে মনে না থাকলে, নোটটা হচ্ছে তোমার একটা মানে এটা তো মনে রাখতে হবে এই বিষয়টা। নোট লিখে রাখো যে ব্যাস বাক্যে, দেখো ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে উনো, উনো, হীন আর হচ্ছে শূন্য। ব্যাস বাক্যে উনো, হীন, শূন্য, এই তিনটা। উনো, হীন, শূন্য থাকলে থাকলে তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। কি হবে? তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। ব্যাস বাক্যে উনো, হীন, শূন্য থাকলে তৃতীয় তৎপুরুষ সমাস হবে। ক্লিয়ার? তো এটা উদাহরণ আমি এখানে দিই, এই যে সিস্টেম উদাহরণ দিয়ে দেবো যে ব্যাস বাক্যে উনো, হীন, শূন্য থাকলে তৃতীয় তৎপুরুষ সমাস হবে। দেখো লেখে রাখো, এক দ্বারা উনো, এক দ্বারা উনো, এটা হচ্ছে তোমার এক কোনো হবে, এক কোনো, এক দ্বারা উনো, এক কোনো। তারপর লেখো জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য, এটা হতে পারে তোমার, লেখো জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য, জ্ঞান শূন্য। এই যে সিস্টেমে যা আসবে উনো, হীন, শূন্য এগুলো থাকলে আমাদের কি হবে? তৃতীয় তৎপুরুষ সমাস হবে। এই নোটটা মনে রাখতে হবে। শ্রম দ্বারা লব্ধ, শ্রম লব্ধ, ইয়াস। এক দ্বারা ওটা এখনো। বিদ্যা দ্বারা হীন, বিদ্যাহীন, হ্যাঁ তোরা তো পারো, সব মেধাবী পড়ে দেখি ভাই, সব পারে। ওকে, তো এটা সুন্দর করে লিখে নাও, খাতা নোট করে নাও। আস্তে আস্তে আমরা গভীর দিকে যাবো, যেখান থেকে কোশ্চেন আসে সেগুলো বলে দেবো, সমস্যা নাই। কিভাবে কোশ্চেন আসে তা বলে দেবো। বাংলার উপর অনেকগুলি ক্লাস আছে ভাই আমাদের পেজে, স্বপ্নপূরণ পেজে, যে মানে তোমরা এই করে দেখতে পারবা যে বাংলার উপরে অনেক ক্লাস নিছি আমরা। ও ক্লাসগুলো তোমরা আগে করবা। আচ্ছা, এটা বুঝে ফেলি আমরা, খেয়াল করো। হ্যাঁ, এখন লেখো চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী, চতুর্থী লেখো, চতুর্থী তৎপুরুষ। এই চতুর্থ তৎপুরুষ সমাসের ওই যে একই কথা আসবে যে ব্যাস বাক্যে আমাদের চতুর্থী বিভক্তি, চতুর্থী বিভক্তি, দেখো খেয়াল করো, চতুর্থী বিভক্তি হচ্ছে কে রে, লেখা রাখো কে রে, উদ্দেশ্য, নিমিত্ত, উদ্দেশ্য নিমিত্ত জন্য, উদ্দেশ্য নিমিত্ত জন্য, এই পদগুলো লোপ পাবে, লোপ পাবে। উদ্দেশ্য নিমিত্ত জন্য লোপ পাবে। দেখো একটা রোমান্টিক উদাহরণ দেই, বাসরের উদ্দেশ্যে ঘর, বাসরের উদ্দেশ্যে, উদ্দেশ্যে ঘর কি হয় ভাই? বাসর ঘর, বাসর ঘর। এখান থেকে উদ্দেশ্য ঘরটা বাদ। তারপর লেখা তোমার বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা কি হবে? বিয়ে পাগলা। এখানে জন্য পদ বাদ। দেখো অনেক উদাহরণ দেওয়া যাবে, হাজার খানিক উদাহরণ দেওয়া যাবে। বালিকাদের নিমিত্তে বিদ্যালয়, বালিকা বিদ্যালয়। তারপর তোমার হচ্ছে জীবনের জন্য বীমা, জীবন বীমা। হজের উদ্দেশ্যে যাত্রা, হজ যাত্রা। তাহলে আমি শুধুমাত্র শব্দগুলো লিখে রাখি, হজের উদ্দেশ্যে যাত্রা, হজ যাত্রা, লেখো হজ যাত্রা। তারপর তোমার লেখো তোমার এই বালিকা বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, বিদ্যালয়, বালিকা বিদ্যালয়। তারপর তোমার লিখে রাখো এই জীবন বীমা, জীবন বীমা, এই বিষয়গুলি। এই সিস্টেমে যা আছে সবই আমাদের চতুর্থী তৎপুরুষ সমাস হবে। সবই কি হবে ভাই? চতুর্থী তৎপুরুষ সমাস হবে, লিখে রাখো তাই। হ্যাঁ, আরামের জন্য কেদারা, আরাম কেদারা, মাপের জন্য কাঠি, মাপ কাঠি, প্রেমের জন্য পাগলা, প্রেম পাগলা। ইয়াস, গুড। সবাই তো এখানে ঠিক আছে। পড়ালেখাটাকে আমরা বইয়ের মধ্যে আবদ্ধ রাখবো না ভাই, আমরা বাস্তব জীবন থেকে উদাহরণ নেব। যদি তুমি বাস্তব জীবন থেকে উদাহরণ তৈরি করতে পারো তাহলে তো পরীক্ষাটা খুব সহজ মনে হবে, ঠিক আছে? হুম।
লেখো। আচ্ছা রেখে রাখো এটা। এখন পঞ্চমী পঞ্চমী তৎপুরুষ সমাস লেখো। সমাস আজকে বাকি অংশ সব পড়া দেবো, বাকি যা আছে আমাদের সব শেষ হবে। লেখো পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী লিখবা, ওই লেখো পঞ্চমী বিভক্তি। পঞ্চম বিভক্তি হতে থেকে সে, হতে থেকে আর সে, এই হতে থেকে সে লোপ পাবে, লোপ পাবে, হতে থেকে সে লোপ পাবে। লেখা তোমার বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, বিলাত হতে ফেরত কি হবে? বিলাত ফেরত। এখান থেকে হতে পরটা বাদ যাবে। বিলাত হতে ফেরত কি হবে? বিলাত ফেরত। তারপর লেখা তোমার স্কুল থেকে পলাতক, স্কুল পলাতক। তারপর তোমার জান্নাত হতে বিদায়, বিদায়, জান্নাত বিদায়, এই বিষয়গুলো আসবে। তাহলে লেখা তোমার বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। তাহলে স্কুল থেকে পলায়ন, স্কুল পলায়ন, স্কুল হতে পলায়ন, স্কুল পলায়ন। এই টাইপের যা আছে, এই সিস্টেমের যা আছে সবই আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাস। এগুলি পঞ্চমী তৎপুরুষ সমাস হবে, লিখে রাখো। এসবই আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। আচ্ছা, এখন যেটা পড়াবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, এটা এভাবে মনে রাখবে না, বই পড়লে বুঝবা না, ঠিক আছে? আমরা আমাদের বাংলা পাওয়ার বইয়ে খুব ভালো ব্যাখ্যা দিয়ে আছে, দেখবা যে এখানে হচ্ছে আমাদের একটু করতে হবে, তোমাদের নতুন একটা পেজ লাইতে হবে, নতুন পেজ। যাদের অর্ধেক পেজ শেষ হয়ে গেছে তারা নতুন একটা পেজ থেকে তুলবা। বুঝতে পারলি? নতুন একটা পেজে গিয়ে আমি যেভাবে লিখবো তুমি সেইভাবে লিখবা, মানে আমার মতো করে সিস্টেমে লিখবা। লেখা রাখো ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী, ষষ্ঠী তৎপুরুষ, তৎপুরুষ ভার্সেস অলুক ষষ্ঠী তৎপুরুষ, অলুক ষষ্ঠী তৎপুরুষ। আচ্ছা, এটাও লিখতে হবে। একটা হচ্ছে তোমার ষষ্ঠী তৎপুরুষ সমাস ভার্সেস অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। এটা আমাদের দুইটা তুলনামূলকভাবে পড়বো, এটা এককভাবে পড়লে তুমি বুঝবা না, পরীক্ষা খাতা ভুল করবা। আমি যেমন লিখছি এভাবে লেখো, ষষ্ঠী তৎপুরুষ, তৎপুরুষ ভার্সেস অলুক ষষ্ঠী তৎপুরুষ, দুইটাকে আমরা একসাথে পড়বো। দুটা সমাসকে আমরা একসাথে পড়বো। লেখো যে ষষ্ঠী তৎপুরুষ সমাস ভার্সেস অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, এখানে যেহেতু তুমি খেয়াল করে দেখো যে আমাদের এই ষষ্ঠী টাইপের, মানে মোট কথা হচ্ছে কি যে দ্বিতীয় থেকে শুরু করে একদম সপ্তমী পর্যন্ত প্রত্যেকটা বিভক্তি লোপ পাইতেছে। ক্লিয়ার? তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাসেরও বিভক্তি লোপ পাবে, এটা স্বাভাবিক একটা বিষয়। তো তোমার লিখে রাখো যে এক নম্বর দিয়ে লেখো র এর, ষষ্ঠী তৎপুরুষ তো আমাদের র এর, র এর লোপ পাবে, লোপ পাবে, র এর লোপ পাবে। দুই নম্বর লিখবা যে র এর লোপ পেলে শব্দটি শুনতে শ্রুতি মধুর, মনে করো শ্রুতি মধুর লাগবে। এই লাইনটা লিখে রাখো যে র এর লোপ পেলে শব্দটি শুনতে শ্রুতি মধুর লাগবে, মানে শব্দটি শুনতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। র এর লোপ পাবে, র এর লোপ পেলে শব্দটি শুনতে শ্রুতি মধুর লাগবে, শ্রুতি মধুর লাগবে। আর দুই নম্বর এখানে এখানে লিখবা যে র এর লোপ পাবে না, র বা এর লোপ পাবে না। যেহেতু অলোক বলছি, অলোক মানে কি? যা লোপ পাবে না, তার মানে কি র এর বিভক্তিটা লোপ পাবে না, মানে কি র এর লোপ পাবে না। দুই নম্বর লিখে রাখো জোর করে র এর লোপ ঘটালে, জোর করে র এর লোপ ঘটালে শব্দটি
শব্দটি শুনতে শ্রুতিকটু লাগবে। কি লাগে ভাই? শ্রুতিকটু মানে একটু খারাপ লাগবে শুনতে। এবং হালকা কিংবা ভারী হাসি আসতে পারে। লেখো হালকা হালকা হাসি, বুঝো? হাসি হাসি আসতে পারে, আসতে পারে। এটা হাসি বলতে কিন্তু পাশের বাড়ি আন্টির মেয়ে না। এই হাসি বলতে যে আমরা হি করে হাসি না, দাঁত বাই করে হাসবা, ঠিক আছে? যদি হাসি পাও পরীক্ষার খাতায়, তুমি যদি হাসি পাও তাহলে তুমি সেটাকে দেখাবা হলো সুষি তৎপুরুষ সমাস। আর যদি হাসি না আসে তাহলে তুমি দেখাবা সুষি তৎপুরুষ সমাস। দেখো ব্যাখ্যা দিলে বুঝতে পারবা উদাহরণ দিয়ে। তোমরা আগে ফরম্যাটটা লেখো। লেখো এটা। তো হালকা কি আসবে? হাসি আসবে। হালকা হাসি কি অবশ্যই বুঝাই দিই। চায়ের বাগান, চা বাগান, রাজাপুত্র, রাজপুত্র। ওকে, দেখো খেয়াল করো, উদাহরণ দেখি। উদাহরণটা এখানে লিখে রাখি। দেখো খেয়াল করো যে কিভাবে আমাদের এটা হাসি আসে আর কিভাবে আমরা জিনিসটা ভুল করি। যে মনে করে লিখলাম হচ্ছে চায়ের বাগান সময় হচ্ছে চা বাগান, চা বাগান, বাগান, চায়ের বাগান মানে কি? চা বাগান। এখান থেকে এর আছে না, চা এর, এই এরটা মনে করে এখান থেকে আমি বাদ দিলাম, তাহলে কোনো সমস্যা আছে? সমস্যা নাই, কারণ চায়ের বাগান মানে চা বাগান। আমরা বুঝতে পারি যে আমরা চা বাগান ঘুরতে যাব, কোনো প্রবলেম আমাদের নাই। তারপর একটা দেখো খেয়াল করো যে যদি বলা হয় যে কবিদের গুরু, কবিদের গুরু, তাহলে কি হয় বলতো? কবি গুরু, কবি গুরু। একটু বুঝে নাও, কবিদের গুরু এখান থেকে এরটা বাদ দিলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু খেয়াল করে দেখো এখানে যদি বলা হয় যে লিখলাম হচ্ছে, দেখো ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। এখন যদি বলা হয় যে স্যার এখান থেকে আমি রটা ফালাই দেবো, তোমার আম্মু তোমাকে বলতেছে যে তুই একটা ঘোড়ার ডিম, মানে ঘোড়ার ডিম না বলে তুই একটা ঘোড়ার ডিম। তো ঘোড়ার ডিম বলে কিছু আছে? ঘোড়ার ডিমটা ঘোড়ার ডিমই বহাল থাকবে। ঘোড়ার ডিম কি থাকবে ভাই? ঘোড়ার ডিমটা ঘোড়ার ডিমই থাকবে। এখান থেকে রটা ফালানো যাবে না, রটা বহাল থাকবে, রটা থাকবে এখানে, এই রটা এখানে থাকবে। যার কারণে এর নাম হচ্ছে কি বলতো? যে অলুক সহিত সমাস। আর উদ্বেগ উদাহরণ দেখো, যদি বলা হয় স্যার, তুমি বলো স্যার আজকে আমি না, খেয়াল করতে হবে সাপের পা। এই সাপের পাকে তুমি যদি বলো স্যার আমি আজকে সাপ পা দেখেছি, মানে কি এরটা ফালা দিলা, তাহলে কি হবে? আমি আজকে সাপ পা দেখেছি বলে কোনো কথা নেই, আমি আজকে সাপের পা দেখেছি। সাপের পাটা সাপের পাই থাকবে। সাপের পা কি থাকবে ভাই? সাপের পাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। দেখো এই সংসারে আমি কলুর বলতের মতো খাটতেছি, কলুর বলদ, বলদ। দেখো খেয়াল করো, কলুর বলদ মনে করো। এখন কলুর বলদটাকে তুমি যদি বলো যে ভাই আমি এটাকে কলু বলদ বলবো, রটা ফালাই দেবো, না, রট ফালান যাবে না। কলুর বলদ, কলুর বলদ থাকবে। কলুর বলদ কি থাকবে ভাই? কলুর বলদ থাকবে। আর এদিকে দেখো খেয়াল করো, অনেক উদাহরণ পাওয়া যায়, কবিদের গুরু, কবিগুরু। তারপর তুমি লিখে রাখো যে কবিদের গুরু, কবিগুরু। তারপর লেখো বিশ্বের কবি, বিশ্বকবি, বিশ্বের কবি, বিশ্বকবি। এখান থেকে এরটা ফালাইলে কোনো সমস্যা নাই। কিন্তু দেখো আরো তোমাকে কয়েকটা উদাহরণ দেয়। যদি বলো যে প্রেমের জ্বালা, প্রেম জ্বালা, প্রেমের জ্বালা, প্রেমের জ্বালা কিন্তু প্রেম জ্বালা হয় না। যদি বলে স্যার আমি প্রেম জ্বালা জ্বলছি, বাক্যটা আলোচনা দ্বারা আমি প্রেমের জ্বালায় জ্বলছি, প্রেমের জ্বালা, প্রেমের জ্বালা প্রেমের জ্বালায় থাকবে, প্রেমের জ্বালা প্রেমের জ্বালায় থাকবে। প্রেমের জ্বালা কি থাকে ভাই? প্রেমের জ্বালা প্রেমের জ্বালাই থাকবে, প্রেমের জ্বালা প্রেমের জ্বালাই থাকবে, ঠিক আছে? এখান থেকে রটা ফালানো যাবে না। আর এইদিকে দেখো খেয়াল করো, চায়ের বাগান, চা বাগান, চায়ের দোকান, চা দোকান, কত কিছু হয়। মনের মানুষ, মন মানুষ। দেখো খেয়াল করো, বনের মানুষ কি হবে? বন মানুষ হবে। বনের মানুষ, বনের মানুষ, বন মানুষ, বনের মানুষ কি হবে? বন মানুষ হবে। তো এই সিস্টেমে যা আছে আমাদের সবই ষষ্ঠী আর অলুক সহিত তৎপুরুষ সমাস। কে কে বুঝো নাই তো বলো তো ভাই? চোখের বালি, দেখো খেয়াল করো, চোখের বালি কখনো বলবে না চোখ বালি। চোখের বালিটা চোখের বালি থাকবে। চোখের বালিটা কি থাকবে ভাই? চোখের বালিটা চোখের বালি থাকবে। বুঝছো? তোমরা একটু এই জিনিসটা তুলো, একটু আমি একটু হালকা আসতেছি ভাই।
ঠিক আছে ভাই? ওকে, এটা সবাই লেখা শেষ না? আচ্ছা মুছে ফেলবো ভাই, মুছে ফেলবো। স্যার সবটাই ক্লাস এর সংখ্যা বাড়লে হয় না কি ভাই? স্যার সপ্তাহে ক্লাসের সংখ্যা, আর আমি যে ক্লাস থেকে ক্লাসে তোমরা পুরো সাথে পারবো না। ওকে, তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাজটা শেষ হয়ে গেল। ঠিক আছে, সবাইকে তোলা হয়ে গেছে ভাই খাতায়? হ্যাঁ, নিজের ইচ্ছা নিজের ইচ্ছা, গুড। এই দেখো সব মেধাবী পড়াই, সব পারে। আর নিজের ইচ্ছা কী হবে ভাই? নিজের ইচ্ছা হবে। আচ্ছা তাহলে এটা মুছে ফেলাম আমরা। হ্যাঁ, এটা মুছে নতুন করে আবার লিখবো আমরা। এখন লেখো সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী লেখো, সপ্তমী তৎপুরুষ সমাস লেখো, সপ্তমী তৎপুরুষ সমাস। ওকে, লেখো সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে দেখো সপ্তমী তৎপুরুষ সমাসটা কি হবে? সপ্তমী তৎপুরুষ সমাসটা হচ্ছে ওই যে সপ্তমী বিভক্তি। যে সপ্তমী বিভক্তি আছে আমাদের কি কি বলতো? সপ্তমী বিভক্তি আছে আমাদের এ অন্তস্থ তে আছে। ঠিক আছে, এ অন্তস্থ তে। যদি এ অন্তস্থ তে লোপ পায় তার নাম হচ্ছে সপ্তমী বিভক্তি। লেখো তোমার সপ্তমী তৎপুরুষ। সপ্তমী তৎপুরুষ ষষ্ঠী পর্যন্ত শেষ হচ্ছে আমাদের। সপ্তমী লেখো এখন, যে এটা হচ্ছে আমাদের এ অন্তস্থ তয়কার তে। এই শব্দগুলি লোপ পাবে। লোপ মনে করো লোপ পাবে, বয়কার পা বয়কার পাবে, লোপ পাবে। দেখো এগুলো লোপ পেলে কি হয়? দেখো রাতে কানা, রাতে কানা কি হবে? রাত কানা, রাতে কানা রাত কানা। এখানে এটা আছে না, এটা লোপ পাইছি। রাতে কানা রাত কানা। তাহলে বনে ভোজন, বনে ভোজন কি হবে বলতো? বনভোজন। আমরা বলি না বনভোজন বা পিকনিকে যাব, এখান থেকে এই কাঠটা বাদ গেছে। গাছে পাকা, গাছ পাকা, গাছে পাকা সমান কি হবে ভাই? গাছ পাকা, গাছে পাকা গাছ পাকা। এখান থেকে এটা লোপ পাইতেছে। এই বিষয়গুলো আসবে, সবাই লিখে নাও এটা। এটা সবাই একটু লেখো। আচ্ছা এখন হচ্ছে মুছে ফেলবো। এটা কিন্তু আমাদের কত নম্বর গেল বলতো? এটা হচ্ছে আমাদের গেছে 6 নম্বর গেছে। 6 নম্বর গেছে। একটু বুঝে নাও যে এখন লিখবা যে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। উপপদ কি পুরুষ সমাস হবে? তৎপুরুষ সমাস হবে। উপপদ তৎপুরুষ সমাসে লেখো যে, দেখো খেয়াল করো, এই উপপদ হচ্ছে তোমার কিদন্ত পদ বলা হয়। কিদন্ত, কিদন্ত পদ। এই কিদন্ত পদ মানে ক্রিয়াপদ। এরকম মার্কার বোঝা না। ভাই হ্যালো ভাই, একটা মার্কার ব্যবস্থা করুন তো ভাই, কালি ফুরে গেছে মার্কার। দেখো কিদন্ত পদ মানে ক্রিয়াপদ। এখন বলছে যে কিদন্ত পদের সাথে যে সমাসটা হয় তার নাম হচ্ছে তোমার উপপদ তৎপুরুষ সমাস। কিন্তু এই জিনিসটা তুমি বুঝবা না, পরীক্ষাতে মাথায় আসবে না। দেখো খেয়াল করো, এটাকে যেন একটা উটি লাগবে। লেখো উটি। উটি লিখে আমি যেভাবে লিখি সেভাবে লিখবা। লেখো মাঝে ক্রিয়া, মাঝে মাঝে ক্রিয়া শেষে, শেষে যে বা যা। মাঝে ক্রিয়া শেষে যে বা যা উপপদ, উপপদ তৎপুরুষ, উপতৎপুরুষ সমাস হয়। সে ছয়কার সে লেখো, সে বা তয়কার তা। এটা একটা ছন্দ লিখছি, ছন্দটা খাতায় লেখো সবাই। যে মাঝে ক্রিয়া শেষে যে বা যা উপপদ তৎপুরুষ সমাস হয় সে বা তা। এটা ছন্দ। মাঝে ক্রিয়া শেষে যে বা যা উপপদ তৎপুরুষ সমাস হয় সে বা তা।
তো মাঝে ক্রিয়া শেষে যে বা যা উভয় তৎপুরুষ সমাস সে বা তা, মানে কি মাঝখানে আমাদের ক্রিয়াপদ থাকবে, মাঝখানে ভার্ব থাকে VERB ভার্ব, আর শেষ হচ্ছে কি বলতো আমাদের যে বা যা থাকবে। এই বিষয়টাকে আমি সে বা তা দিয়ে উভয় তৎপুরুষ সমাসকে বুঝাইছি। সে বা তা দিয়ে কি বলছে বলতো উভয় তৎপুরুষ সমাসকে বুঝিয়েছি। দেখো উদাহরণ লিখে রাখি যে পকেট মারে, যে দেখো পকেট পকেট মারে যে কি হবে পকেট মার। দেখো পকেট মারে যে পকেট মার, মনে করে আমার এখান থেকে টাকাটা নিয়ে গেল, মানিব্যাগ থেকে টাকাটা নিয়ে গেল, তাহলে এই কাজ করতেছে না, একটা মহৎ কাজ করতেছে নাকি? তাহলে মহৎ কাজ করলে দেখো এখানে মারে যে কাজটা করতেছে, এটা হচ্ছে আমাদের ভার্ব VERB ভার্ব, আর লাস্টে কি আছে আমাদের যে আছে, এর নাম হচ্ছে আমাদের উপতৎপুরুষ সমাস। তারপরে এখানে তোমার মাঝে কি আর শেষে যে বা যা উপতৎপুরুষ সমাস হয় সে বা তা। দেখো একটু বুঝে নাও যে আরো দেখো অনেক উদাহরণ আছে, হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে। তোমার লেখা খাতায় যে জাদু করে যে জাদুকর, জাদু করে যে জাদুকর, তারপরে লেখা তোমার গলা কাটে যে গলা কাটা, লেখো তোমার জলে চরে যা জলচর, লেখো জলে জলে চরে যা, যে বা যা বলছিলাম তাহলে কি হবে বলতো জলচর হবে। জলে চরে যা তার নাম কি জলচর। তারপরে জাদু করে যে জাদু করে যে জাদুকর, জাদুকর এর এই যে এখান থেকে দেখো মাঝখানে করে চরে, এগুলি এই হচ্ছে আমাদের উপতৎপুরুষ সমাস। মাঝখানে দেখো গলা কাটে যে গলা কাটা, ছেলে ধরে যে ছেলে ধরা। দেখছো ছেলে ধরে যে কি হবে বলতো ছেলে ধরা হবে, ছেলে ধরে যে কি হবে ছেলে ধরা। গলা কাটে যে গলা কাটা, লেখো তোমরা এগুলো লেখো, পথে লিখে নাও। মাঝে ক্রিয়া শেষে যে বা যা উপপদ তৎপুরুষ সমাস হয় সে বা তা। জাদু করে যে জাদুকর, জাদু করে যে তার নাম কি হবে জাদুকর। এসবই আছে আমাদের মাঝখানে আসবে, এগুলো হচ্ছে আমাদের মাঝখানে ক্রিয়াপদ আসবে, শেষে আমাদের যে বা যা আসবে তার নাম হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস হবে। বুঝতে পারলাম? আচ্ছা, তোমরা জানো যে বহুব্রীহি সমাস হচ্ছে 8 প্রকার। কত প্রকার? এই বহুব্রীহি আছে আমাদের 8 প্রকার আছে, এগুলো আমরা 8 প্রকারই পড়বো, সমস্যা নাই। কিন্তু ওই 8 প্রকারের 2টা প্রকার হচ্ছে আমাদের এই একটা হচ্ছে দ্বিগু সমাসে চলে আসবে, মানে ভার্সিস দিয়ে পড়বো, আরেকটা হচ্ছে আমাদের এই নয় তৎপুরুষ সমাসে আসবে। তোমরা খাতায় লিখে রাখো যে নয় তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ, এই নয় তৎপুরুষ সমাস ভার্সেস লিখবো নয় বহুব্রীহি, নয় বহুব্রীহি। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমাদের তুলনামূলকভাবে পড়তে হবে। তুমি তুলনামূলকভাবে না পড়লে এটা পারবা না। এখানে নয় তৎপুরুষ ভার্সেস বহুব্রীহি দাও। বহুব্রীহি 8 প্রকার, 8 প্রকারের ভিতরে আমাদের এখান থেকে এই যে 1 নম্বরটা পড়তেছি আমরা, এক পড়তেছি নয় তৎপুরুষ সমাসে লেখো নয় বহুব্রীহি আর নয় তৎপুরুষ সমাস। তো এটার পাশে লিখবা, এটা টোটাল কিন্তু আমি যেভাবে লিখি সেভাবে লিখবে, যে নয়ও আছে না, এই নয় মানে নেগেটিভ, নেগেটিভ বা নেতিবাচক, লেখো নেতিবাচক, নেতিবাচক, নেতিবাচক কি আছে নেগেটিভ, নেগেটিভ মানে না বোধক বোঝাবে। আর নেতিবাচক কিছু অব্যয় আছে, এই নেতিবাচক অব্যয়গুলি নাম লিখে রাখো। এই নেতিবাচক অব্যয় হচ্ছে তোমার লেখো ন, নেই, তারপর হচ্ছে নাই, তারপর হচ্ছে নয়, এই বিষয়গুলি আছে। এই নেতিবাচক অব্যয়গুলি কোনগুলি? ন, নেই, নাই, নয়, ন, নেই, নাই, নয়, এই বিষয়গুলি আসবে। আর এখানে লিখে রাখো যে নয় তৎপুরুষ সমাসের নেতিবাচক বিষয়গুলি আসবে, কিন্তু ব্যক্তি বোঝাবে না। কি বোঝাবে না? ব্যক্তি বোঝাবে না, কোনো ব্যক্তি সেন্স আসবে না। কিন্তু বহুব্রীহি সমাসে ব্যক্তি সেন্স আসবে, এটাও তাই, এটা এগুলি থাকবে, কোনো সমস্যা নাই। এখানে অব্যয়গুলি আসবে কি বলতো? অব্যয়গুলি আসবে আমাদের ন, নেই, নাই অথবা নয়, এই অব্যয়গুলি থাকবে, বহাল থাকবে, সমস্যা নাই। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যক্তি বোঝাবে। কি বোঝাবে? ব্যক্তি বোঝাবে, মানে ব্যক্তি সেন্স, ব্যক্তি বোঝাবে বা ব্যক্তি সেন্স, ব্যক্তি বোঝাবে। আর এটা ব্যক্তি বোঝাবে না, ব্যক্তি বোঝাবে না। আচ্ছা, আরেকটা লিখে রাখো কমন সেন্স, COMMON, কমন সেন্স। বলতে পারছো কমন সেন্সটা কি? কমন সেন্স শব্দ অর্থ হচ্ছে তুমি এই সমস্ত পদটা, মানে অ্যান্সারটা অটোমেটিক বলতে, মানে মন থেকে উত্তর চলে আসবে। লেখো মন থেকে, মন থেকে উত্তর চলে আসবে, চলে আসবে, তোমাকে বম মারতে হবে না।
তোমাকে যে কোনো সময় তোমাকে বলে পণ্ডিত মূর্খ কি সমাস, তোমার বলতে সমস্যা হয়, যে টাইম লাগে, কিন্তু এই ক্ষেত্রে তুমি অটোমেটিক অ্যান্সারটা বলতে পারবা। কিভাবে বলতে পারবা, উদাহরণ দিয়ে বুঝাই। দেখো যদি বলা হয় তোমার 9 আচার, কি হবে ভাই? সরে আচার, আচার কি হবে? অনাচার হবে। তোমরা জানো এটা, 9 আচার মানে কি? অনাচার। সরে নাইকার না, অনাচার চার আচার, অনাচার। যদি বলা হয় তোমার 9 লৌকিক, দেখো তুমি মনে মনে কোশ্চেন করো, 9 লৌকিক, তোমরা কি বলো? অলৌকিক বলবা, অলৌকিক। 9 লৌকিক কি হবে? অলৌকিক হবে। 9 লৌকিক কি হবে? অলৌকিক। বুঝছো? এখন দেখো তুমি এখানে ব্যক্তি, এখানে কিন্তু অলৌকিক, অনাচার এগুলিতে কিন্তু আমাদের কোনো ব্যক্তি বোঝায় না, কিন্তু এখানে দেখো ব্যক্তি চেঞ্জটা কিভাবে আসে। ব্যক্তি চেঞ্জ এভাবে লেখো, লেখা 9 হুশ হবে কি ভাই? বেহুশ। 9 হুশ কি হবে? বেহুশ। বেহুশ মানে কি? কোনো একটা লোক কোনো জ্ঞান নাই, এমন একটা বিষয়। তারপরে লেখা 9 জ্ঞান বা জ্ঞান কি হবে ভাই? অজ্ঞান হবে, অজ্ঞান। তারপরে লেখো তোমার 9 আদব সমান বেয়াদব। এই যে বিষয়গুলি, আদব নাইজার, ওই যে আদব নাইজার দিলে হবে 9 আদব বেয়াদব, একই কথা। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের 9 বহুব্রীহি সমাসের মধ্যে পার্থক্য। পার্থক্যটা তুলে না, তুমি পার্থক্য আকার পড়তে হবে, তুমি রিডিং করলে পারবে না। এটা লিখে নাও। হুম, 9 আদব কি হবে ভাই? বেয়াদব হবে, এটা হবে স্যার। হ্যাঁ, নচেনা অচেনা। হুম, এটা তোমার লিখে রাখো, আমি যেভাবে ঠিক সেভাবে লিখে রাখো ভাই। ব্যক্তি বোঝাবে, একটা ব্যক্তি বোঝাবে না। এটা হচ্ছে 9 তৎপুরুষ সমাস, আর হলো 9 বহুব্রীহি সমাসের মধ্যে পার্থক্য। আচ্ছা, তো 9 শেষ হয়ে গেল আমাদের এখানে। 9 শেষ অলুক তৎপুরুষ সমাস আছে একটা। অলুক তৎপুরুষ সমাসটা একটু বুঝাই দিই। আচ্ছা, অলুক তৎপুরুষ সমাসটা কিভাবে, যে দেখো অলুক তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাস। এই অলুক তৎপুরুষ সমাসটা হচ্ছে কি, যে এটা যদি মনে করো একটা বৃত্ত হয়, এটা বৃত্তর পরিধি না ভাই? এই পরিধি, পরিধি, এই পরিধিটা হচ্ছে আমাদের, যদি বৃত্ত পরিধি বোঝায় সেটা হচ্ছে অলুক তৎপুরুষ। মনে করো একটু বোঝাই দিই, অলুক তৎপুরুষ মানে এটা অলুকের মধ্যে ফেলানো যাবে। আর এর ভিতরে যে বিন্দু আছে যেগুলো, দেখো খেয়াল করো, এগুলোর মধ্যে একটা বিন্দু, এই বিন্দু আছে না, এই বিন্দু হচ্ছে তার নির্দিষ্ট নাম। যে নির্দিষ্ট নাম বিন্দু বলতে তোমার যে এটা হতে পারে আমাদের এই ষষ্ঠী তৎপুরুষ সমাস, অলুক ষষ্ঠী হতে পারে, হতে পারে আমাদের তৃতীয়া কি বলে, তৃতীয় অলুক তৃতীয় তৎপুরুষ সমাস হতে পারে। আবার হতে পারে এগুলি ইন্ডিভিজুয়াল যেগুলি আছে, সেটা হতে পারে আমাদের সপ্তমী অলুক সপ্তমী তৎপুরুষ সমাস হতে পারে। এ কারণে এই অলুক বলো আর তৃতীয়া বলো আর ষষ্ঠী বলো, এই প্রত্যেকটাকে কিন্তু আমরা অলুক ষষ্ঠীর মধ্যে ফালাইতে পারি। কিভাবে দেখো ফেলাতে পারি, আমি তোমার অ্যান্সারটা বুঝাই। মনে করো আমি এখন মনে করো ঢাকায় আসছি ভাই, আমি ঢাকায় আসছি। এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে ভাই আপনি কই আছেন, তাহলে আমি যদি বলি ঢাকায় আসছি, কথা ঠিক আছে। যদি বলা হয় যে আপনি কই আছেন, যদি বললাম যে আমি হচ্ছে কি বলে, আমি হচ্ছে তোমার এই কি বলে, আমি হচ্ছে বাংলাদেশে আছি, তাও কিন্তু হবে, আমি বাংলাদেশে আছি। আচ্ছা, যদি বলা তুমি কোথায় আসো, বলা হচ্ছে আমি দক্ষিণ এশিয়ায় আছি, তাও হবে। যদি বলা তুমি কোথায় আসো, যদি বলা আমি পৃথিবীতে আছি, তাও হবে। এছাড়া কি বলা হবে? হবে না। যদি বলা তুমি কোথায় আসো, আমি বললাম কি আমি হচ্ছে সৌরজগতে আছি। এখন যদি একটা ফার্স্টে যখন দেখা হবে কারোর সাথে, কেউ যদি বলে যে আপনি কই আছেন, আমি যদি বলি আমি সৌরজগতে আছি, কথাটা কিন্তু ভুল হবে না, কিন্তু কি হবে ভাই, অ্যান্সারটা কি একদম পারফেক্ট হলো না। কারণ কি এই ক্ষেত্রে তোমার হচ্ছে যে যেটা অ্যান্সার থাকবে, যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন মানে কি, যেটা একদম পারফেক্ট অ্যান্সার সেটাই তোমার দাগাইতে হয়। ক্লিয়ার এটা? এই কারণে যদি তোমার অপশন থাকে, যে মনে করো তোমার আসলো যে ঘোড়ার ডিম, খেয়াল করে দেখো পরীক্ষা আসলে ঘোড়ার ডিম, এই ঘোড়ার ডিম পরীক্ষা আসলে তোমার অলুক ষষ্ঠীও আছে, আবার তোমার হচ্ছে যে অলুক তৎপুরুষ সমাসও আছে। এখন তুমি কি দাগাবা? তুমি অবশ্যই দাগাবা কি বলতো, অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস দাগাবা। কিন্তু মনে করো অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাসটা আমার পরীক্ষায় নাই, তাহলে তুমি কি দাগাবা? অলুক তৎপুরুষ সমাস দাগালে হবে। কারণ কি অলুক মানে কি, বিভক্তি লোপ পায় নাই। দেখো খেয়াল করো যে এই যে এখানে যেমন আছে তোমার, যেমন লিখলাম হচ্ছে, তুমি খেয়াল করে দেখো, লিখলাম হচ্ছে এই বিন্দু, এগুলি লিখলাম সোনার তরি, সোনার তরি। এখন সোনার তরি কি, খেয়াল করে দেখো, সোনার তরি এখানে রটা ফালানো যায় না, সোনার তরি কখনো সোনা তরি হবে না। সোনার তরি কি হবে? সোনার তরিটাই থাকবে, সোনার তরিটাই
বহাল থাকবে। দেখো খেয়াল করো যে সোনার তৈরিটা কি, সোনার তৈরি বহাল থাকবে। তাহলে এই সোনার তৈরিটাকে যদি কেউ বলে যে ভাই আমরা এটাকে অলুকের মধ্যে কাউন্ট করব, অলুক তৎপুরুষের মধ্যে, তাও কথাটা ঠিক থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু আবার যদি কেউ বলে যে না আমি অলুকের মধ্যে না দিয়ে এটা ষষ্ঠী, অলুক ষষ্ঠীর মধ্যে ফেলাবো, তাও হবে। অলুক ষষ্ঠী তৎপুরুষের মধ্যে বললেও হবে, সমস্যা নাই এই সিস্টেমের। তারপর দেখো এখান থেকে আরো উদাহরণ আসতে পারে আমাদের। লিখলাম কলের গান, কলের গান। আর কলের গানকে তুমি কখনো কল গান বলবে না, কলের গানটা কলের গানই থাকবে। কলের গান কি থাকবে? কলের গানই থাকবে। কলের গানটা কলের গানই থাকবে। কলের গান কি থাকবে ভাই? কলের গানই থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কলের গানটাকে আমরা কি করতে পারি? এই কলের গানটাকে যদি কেউ অলুক ষষ্ঠীর মধ্যে বলে তাও হবে, অথবা সরাসরি যদি বলে যে আমি ইসের মধ্যে বলবো, অলুক তৎপুরুষ সমাসের মধ্যে বলবো, তাও হবে। ক্লিয়ার? এটা এখানে একটা নোট দিয়ে রাখো, নোট নোট দিয়ে রাখো, নোটটা পরীক্ষা আসে। দেখো ভ্রাতার পুত্র, ভ্রাতার পুত্র হচ্ছে তোমার ভাতুষপুত্র, ভাতুষপুত্র। দেখো ভ্রাতার পুত্র ভাতুষপুত্র, এটা কিন্তু রটা কিন্তু চলে গেছে, কিন্তু রটা চলে যাওয়ার কারণে আমার কি ষষ্ঠী হওয়ার কথা ছিল না, কিন্তু ষষ্ঠী হলো না কেন? এটা কিন্তু আমাদের এই অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাসের মধ্যে পড়ে। এটা কি হতে পারে বলতো? অলুক, দেখা যায় নাকি, অলুক ষষ্ঠী তৎপুরুষ। এই অলুক ষষ্ঠী তৎপুরুষ শব্দ এটা হচ্ছে তোমার নিপাতনে সিদ্ধ। এ যাটা লেখা এখন নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ হবে এটা। নিপাতন সিদ্ধ মানে কি? যার পাতন নাই, মানে যার বিশ্লেষণ করা যায় না, যা জন্ম থেকে এভাবে আছে। এই কারণে তোমার এটা পরীক্ষা মুখস্থ রাখবা যে ভ্রাতার পুত্রটা হচ্ছে তোমার অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত। এটা কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে না, যদিও কিন্তু আমরা রটা ফালাই দিছি এখান থেকে, রটা চলে গেছে। রটা চলে গেলে তো আমরা পড়ছি যে রটা চলে গেলে আমাদের ষষ্ঠী তৎপুরুষ সমাস হওয়ার কথা, ওই যে কবিদের গুরু কবিগুরু। কিন্তু এই ক্ষেত্রে আমাদের রটা ফালাই দেওয়ার সত্ত্বেও আমাদের এটা কি হবে বলতো? অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। হ্যাঁ লিখে রাখো, এটা যেমন লিখছে লেখো। হ্যাঁ ঘিয়ে ভাজা, ঘি দ্বারা ভাজা বোঝায় আর কি, ঘিয়ে ভাজা, ঘি দিয়ে ভাজা, তার নাম হচ্ছে ঘি ভাজা, ঘিয়ে ভাজা। দেখো এটা হচ্ছে আমাদের অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস গেল। এখন তুমি হচ্ছে লেখো দ্বিগু সমাস। লেখো দ্বিগু সমাস, লেখো লেখো দ্বিগু সমাস ভার্সেস দ্বিগু সমাস। এটা ভার্সেস করবো দ্বিগু সমাস। আর ওই যে বললাম বহুব্রীহির পাশে লেখা সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। দেখো বহুব্রীহি কিন্তু আমরা দুইটা বার চলতেছে এখন, কারণ সব বহুব্রীহি আছে আমাদের 8 প্রকার, এর ভিতরে দুইটা পড়তেছি। তার দ্বিগু সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি। আমি যেমনি লিখেছি সেভাবে লেখো, কপি করবো আমার মতো। লেখো 1 2 3 ডট 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 ডট। এখানে 1 2 3 একটা সংখ্যা থাকবে। আচ্ছা, তারপর লেখা তোমার যে সংখ্যার, সংখ্যা কোনো পরিবর্তন হবে না। সংখ্যা আছে না, সমাহার শব্দ, সমাহার, সমাহার, সমাহার শব্দটি থাকবে, থাকবে। আচ্ছা, তারপরে লেখা তোমার এই সংখ্যা চেঞ্জ করা যাবে না। সংখ্যা আছে না, অঙ্ক, অঙ্ক, অঙ্ক মানে কি? অঙ্ক বা সংখ্যা লেখা, অঙ্ক বা এই যে 1 2 3 এই সিস্টেমে এগুলি চেঞ্জ হবে না। সিএসএনজি, চেঞ্জ হবে না, চেঞ্জ করা যাবে না, কোনোদিন চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করলে তুমি শব্দ হবে না, চেঞ্জ করা যাবে না। আর এক্ষেত্রে লেখা রাখো তোমার যে 1 2 3 এগুলো তো থাকবে, অবশ্যই থাকবে, সমস্যা নাই, থাকবে, থাকবে। আর এটা লেখা তোমার ভিন্ন অর্থ বোঝাবে। কি বোঝাবে? ভিন্ন অর্থ বোঝাবে। আর সংখ্যা চেঞ্জ করা যাবে, সংখ্যা বা অঙ্ক চেঞ্জ, সিএসএনজি, চেঞ্জ মানে পরিবর্তন, চেঞ্জ করা যাবে, করা যাবে। একদম যত তাফসীর আছে সব একসাথে দিয়ে দিছি। তারপর উঠাও, উঠে পরে, উঠানোর পরে তারপর আমি দিব, উদাহরণ দিব, উদাহরণ দিলে পরে বুঝতে পারবা। হ্যাঁ দ্বিগু সমাস হচ্ছে সংখ্যা চেঞ্জ করা যাবে না, আর এটা হচ্ছে তোমার সংখ্যাটা চেঞ্জ করলে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। দেখো
হ্যাঁ লেখো, তাই লেখো। এটা লেখো, লেখার পরে লেখা হলে বলো আমাকে, লিখছি ভাই। লেখা শেষ হলে বলো, লেখা শেষ হলে বলো আমাকে, আমি আবার উদাহরণ দেবো। আচ্ছা, ধরে নিলাম সবার লেখা শেষ হয়েছে। এখন একটা উদাহরণ দেখো, খেয়াল করো, এটা পরীক্ষা আসে। দেন আমি তোমাকে একটা উদাহরণ লিখে রাখ, শত বর্ষের সমাহার, শত বর্ষের সমাহার, তাহলে কি হবে ভাই, শতাব্দী হবে না? এই যে মুজিব বর্ষ, মুজিবের বর্ষ, মুজিব বর্ষ। আচ্ছা, দেখো তোমার শত বর্ষের সমাহার কি হবে, শতাব্দী হবে। এখন দেখো শত বর্ষ মানে কি, এখানে 100 না? এখন যদি আমি বলি যে ভাই এখান থেকে আমি একটা বছর কমাই দিব, আমি এখান থেকে 1 বছর বাদ দিয়ে 99 বছর নিয়ে শতাব্দী করতে চাই, হবে? হবে না। কারণ তুমি এখান থেকে একটা বছর বাদ দিলে এই শব্দটা আর বহাল থাকবে না, শব্দটা আর থাকবে না। তার মানে কি, তুমি এখান থেকে যে অঙ্ক, এই অঙ্কগুলো এখান থেকে বাদ দিতে পারতেছো না, মানে অঙ্ক বাদ দেওয়া যাবে না। ক্লিয়ার? তার নাম কি, শতাব্দী হবে। দেখো তুমি একটু লিখে রাখো যে তোমার চারটি ভুজের সমাহার কি হবে বলতো, চারটি ভুজের, চারটি ভুজের সমাহার, তাহলে কি বলতো, চতুর্ভুজ হবে না? চতুর্ভুজ। দেখো চতুর্ভুজ, এখন তুমি বলো এখান থেকে আমি একটা ভুজ বাদ দিব, তাহলে চতুর্ভুজ থেকে তুমি যদি একটা ভুজ বাদ দাও, তাহলে কি চতুর্ভুজ থাকবে? থাকবে না। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, লেখে রাখো তোমার যে চৌ মানে 4, লেখো 4 চালা বিশিষ্ট ঘর, বা 4 চালা আছে যে ঘরে, তার নাম হচ্ছে কি, চৌচালা ঘর। তাহলে কি হবে বলতো, চৌ চাকা চার লাখাল্লা, চৌচালা। এখান থেকে এই চালটা মূল বিষয় না, কারণ তুমি দোচালাও, মানে মানে মোট কথা হচ্ছে কি, চৌচালা দিয়ে একটা ঘরকে বোঝাইছে। কাকে বোঝাইছে? একটি, মনে করো একটি ঘরকে আমাদের কাউন্ট করছে। তো একটি ঘরকে যখন কাউন্ট করবে, তখন তো এই ঘরের কয়টা চালা আছে, কি আছে, এটা তো মূল কাউন্ট না। মানে মোট কথা হচ্ছে কি, চৌচালা দিয়ে একটা ঘরকে বোঝায়। তারপর দেখো 10 গজ পরিমাণ কাপড়, 10 গজ পরিমাণ কাপড় যার, তার নাম কি ভাই বলতো, 10 গজি। এখন তো 10 গজ পরিমাণ কাপড় যার, 10 গজি, এই 10 গজে হচ্ছে তুমি হাত দিয়ে মাইপে যে 10 গজ করতে হবে এটা না। এই 10 গজটা কি এখান থেকে তোমার একদম এটাতে নির্দিষ্ট 10 গজ মাপতে হবে তা না। 10 গজি পরিমাণ কাপড় দিয়ে ধুতিকে বোঝায়। হিন্দুরা ধুতি বল না, ধুতি টাইপের কাপড়, 10 গজি পরিমাণ। ঠিক আছে, 10 গজ পরিমাণ কি বলতো, 10 গজি পরিমাণ। দেখো যে 10 গজ পরিমাণ, তারপর লেখো তোমার এই 3 তারা বিশিষ্ট, মানে সে তার লেখি না আমরা, যে 3 তার বিশিষ্ট যন্ত্র, মনে করো তার নাম কি হবে বলতো, সেতার হবে, সেতার। 3 তার বিশিষ্ট যন্ত্র নাম কি, সেতার বলা হয়। এখন সেতার বলতে তোমার একটা ইসের 3টা তার থাকতে হবে না, তুমি একটা তার দিয়েও কিন্তু একটা বাদ্যযন্ত্র তৈরি করতে পারো। এখান থেকে সেতার দিয়ে শুধুমাত্র একটা বাদ্যযন্ত্রকেই বোঝায়, এখানে তার 3টা থাকতে হবে না। তাহলে এই সিস্টেমে দেখো, এগুলো আমি কিন্তু করতে পারতেছি, এগুলো চেঞ্জ করতে পারতেছি, এগুলো আমি চেঞ্জ করতে পারতেছি। তার মানে কি, যেগুলো আমি চেঞ্জ করতে পারবো তার নাম হচ্ছে সংখ্যাবাচক বহুবচন সমাস হবে, আর যেগুলো একদম চেঞ্জ করা যাবে না তার নাম কি বলতো, সংখ্যাবাচক। চৌরাস্তা, 4টি রাস্তা সমাহার, চৌরাস্তা। এখান থেকে তুমি একটা রাস্তা বাদ দিলে আর চৌরাস্তা থাকবে না। ঠিক আছে, তারপর 3 বর্ষের শতাব্দী কি, 3টি বর্ষের সমাহার, ত্রিবার্ষিকী। তারপর তোমার যদি বলা হয় সপ্ত অপ্তের সমাহার, সপ্তাহ। এই সপ্তাহ থেকে তুমি যদি বলো যে ভাই আমি 7টা দিন থেকে একটা দিন বাদ দিব, তাহলে আর সপ্তাহ থাকবে না। তাহলে এই সিস্টেমে যা আছে সবই কি করবে, দ্বিগুর মধ্যে পড়বে, আর ওই সিস্টেমে যা আছে সবই আমাদের সংখ্যাবাচক বহুবচনের মধ্যে পড়বে। হুম, হ্যাঁ, চৌরাস্তা সমাহার, চৌরাস্তা এটা হচ্ছে আমাদের ইসের মধ্যে, দ্বিগুর মধ্যে পড়বে। গুড, তাহলে তোমরা লিখে রাখো। তেপা, 3টি পায়া যা, তার নাম তেপা। তেপা চকি টাইপের একটা কিছুকে বোঝায়, এটা ভিন্ন অর্থ হবে, এটা হচ্ছে আমাদের সংখ্যাবাচক বহুবচন হবে। বুঝছো? তাহলে এটা লিখে রাখো, এই সিস্টেমে লিখে রাখো, দেখবে এটার ভিতরে সবই পড়ে যাবে, কোনো কিছু বাইরে থেকে আসবে না ইনশাল্লাহ। দ্বিগু সমাস শেষ। আচ্ছা, আমাদের বহুবচন সমাসে কিন্তু 2টা শেষ করছি আমরা। এখন লেখো অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস সম্পর্কে একটু বলে দেই। অব্যয়ীভাব, এই অব্যয়ীভাব সমাসটা হচ্ছে তোমার 1 নম্বর লিখে রাখো, যে অব্যয় অর্থ প্রাধান্য পায়, এটা মূল বিষয়। আর আরেকটা হচ্ছে তোমার, যে সংক্ষিপ্ত করে বলে দিই, দেখো এক কথায় প্রকাশ বোঝাবে, এক কথায় প্রকাশ টাইপের, প্রকাশ বুঝাবে।
এই অব্যয় ভাবগুলি সবই এক কথায় প্রকাশ টাইপের হয়। 2 নম্বর লেখা রাখো তোমার আমাদের যে বাংলা পাওয়ার বই আছে না, POWER, এই বাংলা পাওয়ার বই রিডিং করবা। ওই যে আমাদের সমাসের এই টপিকটা করবা, সমাস সমাস করবা। আর 9 10 যে বইটা আছে নবম দশম শ্রেণী, নবম দশম, এই নবম দশম শ্রেণীর বইয়ের তোমার 69 আর 70 পেজ, এই দুটা পেজ রিডিং। READING রিডিং, এই দুটা পেজ রিডিং বলে এখানে 15টা পয়েন্ট দেওয়া আছে। রিডিং বলে যা হয়ে যাবে, এটা মানে খুব কঠিন একটা বিষয় না। যেমন তোমাকে আমি বাস্তবে বোঝাই, পা হতে মাথা পর্যন্ত আপাদমস্তক আমরা পড়তাম ছোটের সময়, ভাতের অভাব হাভাত, তারপর তোমার ছিল এই লবণের অভাব আলুনি, তারপর দেখো খেয়াল করো ক্ষণে ক্ষণে প্রতিক্ষণ, তারপর তোমার আছে যে দিন দিন প্রতিদিন, এই যে বিষয়গুলি এই সিস্টেমে যা আছে সবই আমাদের অব্যয় ভাব সমস্যার মধ্যে পড়বে। তো অব্যয় ভাব সমস্যা তুমি এই শেষ থেকে পড়বা, একটু রিডিং পড়ে নেবা, এই দুটা বই একটু রিডিং পড়ে নেবা। রিডিং করলে দেখো তোমার পড়াটা হয়ে যাবে। যেটা কঠিন যে বিষয়গুলি সেগুলি আমি পড়বো। হ্যাঁ, 9 বইয়ে তুমি দুটা পেজ রিডিং পাবো, 69 পেজ আর 70 পেজ। এই দুটা পেজের ভিতরে সুন্দর করে মনে করো তোমার দেওয়া আছে, আর আমাদের বাংলা পাওয়ার বইয়ের ভিতরে এটা দেওয়া আছে। লেখাটা আচ্ছা, বহুব্রীহি সমাসের আর যে বাকি যে 4টা আর 6টা আছে সেগুলি পড়বো এখন। লেখা রাখো বহুব্রীহি সমাসে কিন্তু আমরা দুটা পড়ছি, আর এখন হচ্ছে 3 নম্বরটা লেখো। 3 নম্বর লেখা রাখো তোমার সমানাধিকরণ, সমানাধিকরণ বহুব্রীহি। এই সমানাধিকরণ বহুব্রীহি ফরম্যাটটা লিখে রাখো। প্রথমে লেখো অ্যাডজেক্টিভ, এডিজে প্লাস হচ্ছে নাউন, মানে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, পরেরটা কি হবে, নাউন হবে। এই ফরম্যাটটা হচ্ছে আমাদের সমানাধিকরণ, সমানাধিকরণ বহুব্রীহি। এটা একটা অঙ্কের মতো মনে করো, লিখে রাখো। মানে মোট কথা হচ্ছে প্রথমটা হচ্ছে বিশেষণ, প্রথমটা যদি বিশেষণ হয় আর পরেরটা হচ্ছে বিশেষ্য হয়। আর এটা তো ভিন্ন অর্থ বোঝা, তোমরা জানো যে এটা হচ্ছে তোমার সমানাধিকরণ বহুব্রীহি। খাতা লিখে রাখো তোমার হত হয়েছে শ্রীজাত, হতশ্রী, হত হয়েছে শ্রীজাত, নাম কি হবে, হতশ্রী হবে। তারপরে লেখো তোমার খোশ মেজাজ যার, খোশ মেজাজ যার, যার শব্দ থাকে। তুমি জানো বহুব্রীহি সমাস সবসময় কি থাকে, যার শব্দ থাকে। দেখ খোশ মেজাজ যার, খোশ মেজাজ, খোশ মেজাজ। এক্ষেত্রে দেখো যে খোশ, হত এগুলি সবই কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, আর মেজাজ শ্রী এগুলি হচ্ছে আমাদের নাউন বা বিশেষ্য পদ। এই সিস্টেমে যা আছে সবই আমাদের সমানাধিকরণ হবে। আচ্ছা, সমানাধিকরণ হবে, একটু লিখে নাও এটা, সমানাধিকরণ। এখন তুমি এটাকে বলতে পারবে না স্যার হতের ন্যায় সিজার, ব্যাস বাক্য তৈরি করলে তুমি নিজে বুঝবা, হাসবা, হাসি আসবে তোমার, যে কি বললাম হতের ন্যায় সিজার, এটা আবার কি, হত সি হবে না, হত হয়েছে সিজার মানে কি, মানে হত মানে শেষ হয়ে গেছে। আর খোশ মেজাজ যার, মানে যার মেজাজটা খুবই খিটখিটে টাইপের, তাকে বলে খোশ মেজাজ। রাইট। নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ, গুড, এটা খুব সুন্দর। সুরায়া আনসারি, হ্যাঁ এটা হবে। আচ্ছা, তারপর দেখো যে এটা হচ্ছে আমাদের সমানাধিকরণ গেল। এখন দেখো তোমার ব্যাধিকরণ, ব্যাধিকরণ বহুব্রীহি লেখো, ব্যাধিকরণ, ব্যাধিকরণ বহুব্রীহি। এই ব্যাধিকরণ বহুব্রীহিতে এখানে যা সবই হচ্ছে তোমার যে ওই সিস্টেমে নাউন প্লাস হচ্ছে নাউন। এখানে দুইটা বিশেষ্য পদ আসবে, কোনো ই আসবে না, গুণ আসবে না, বিশেষ্য পদ। তার নাম হচ্ছে তোমার ব্যাধিকরণ, ব্যাধিকরণ। সংজ্ঞায় বলছে কি দেখো, সংজ্ঞাটা কিন্তু আমি ছোট করে ফেলছি। সংজ্ঞায় বলছে যে এটা হচ্ছে যে এই ব্যাস বাক্যে পূর্বপদ যদি বিশেষ্য পদ এবং পরপদ যদি তোমার বিশেষ্য পদ হয়, তার নাম হচ্ছে কি আমাদের বলতো ব্যাধিকরণ বহুব্রীহি। এত কিছু লেখার টাইম নাই, প্রথম লেখো বিশেষ্য পদ, পরে বিশেষ্য পদ। আগেরটা ছিল একটা গুণ ছিল, কিন্তু এখানে কোনো গুণ আসবে না। দেখো খেয়াল করো যে আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলে রাখি। যে দেখো যে 80-তে 20 যার, 80-তে 20 যার, তার নাম কি হবে ভাই, 80-20, 80-20। এই 80-20 মনে করো একটা সাপকে বোঝাইছে। ক্লিয়ার এটা?
মনে করো সাপ, সাপকে বোঝাচ্ছে, ঠিক আছে? 80-20 মানে কি বলতো? একটা সাপ। তাহলে এই 80 মানে কি একটা নাউন, আর 20টা পর্যন্ত একটা নাউন। এটা হচ্ছে আমাদের 80-20। তারপরে লেখো তোমার নদী মাতা যা, নদী মাতৃক, নদী মাতা যা কি হবে? নদী মাতৃক, এই সিস্টেমের। তারপর দেখো লেখা আছে যে মৃগের মতো লোচন যার, মৃগ লোচন, লোচন। দেখো এই যে মৃগের মানে হরিণ, হরিণের মতো চোখ যার, তা বুঝাইছি। তাহলে সেটা কি হবে আমাদের বলতো? এই ব্যাধিকরণ বহুবী সমাস হবে, সবই নাউনের গোষ্ঠী আসবে। নাউন টাইপের যা আছে সবই আমাদের কি আসবে? ব্যাধিকরণে আসবে। ব্যাধিকরণ উঠায় নাও, খুব দ্রুত উঠাও এটা। কমেন্ট করার সমস্যা নেই, কমেন্ট করে আমার উড়াই ফেলাবা। এ হচ্ছে ব্যাধিকরণ বহুবী সমাস। 4 নম্বর লেখা রাখো তোমার ব্যতিহার বহুবী, পরীক্ষা খুবই আসে ইম্পর্টেন্ট। ব্যতিহার বহুবী, 4 নম্বর লেখো ব্যতিহার বহুবী সমাস। ব্যতিহার খুবই ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিবা। ব্যতিহারটা 3 স্টার হবে। এটা ব্যতিহার লেখো, ব্যতিহার বহুব্রীহি। এই ব্যতিহার বহুবী, এই ব্যতিহার বা রিসিপ্রোকাল, রিসিপিয়ার কাল, রিসিপ্রোকাল। দেখো তোমাদের টাস্ক করে দেয়, ইংরেজি তোমরা পড়ছো প্রোনাউন, পড়ছো না? রিসিপ্রোকাল প্রোনাউন, ওই যে একে অপরে দে আর কোয়ারিং উইথ ইচ আদার, তারা একে অপরে ঝগড়া করতেছে, মানে ঝগড়া করতে, মনে করো আমি আর আমার বউ ঝগড়া লাগছে, এখন মনে করো আমার বউ তোমার শুধুমাত্র চিলাচিলি করতেছে, আমি খুদাই বসে আছি, তাহলে কি ঝগড়া হবে? ঝগড়া হবে না। দুজনে কি করতে হবে? একটা পারস্পরিক ক্রিয়া লাগবে। এই পারস্পরিক ক্রিয়া হলে তোমার ঝগড়া হবে নাকি? তাহলে রিসিপ্রোকাল টাইপের যেগুলো আছে সেটা লিখে রাখো, তোমার ক্রিয়ার পারস্পরিকতা বোঝাবে। ক্রিয়া বা VERB ভার্ব এর পারস্পরিকতা, পারস্পরিকতা বুঝাবে, বুঝাবে। পারস্পরিকতা মানে কি? একই সাথে দুটা ক্রিয়ার সেন্স আসবে। লেখো তোমার যে কোলে কোলে আলিঙ্গন, কোলে কোলে আলিঙ্গন, আলিঙ্গন, ঠিক আছে? দেখো কোলাকুলি, কোলাকুলি, ওকে। এই সিস্টেম আছে কোলাকুলি। তারপরে দেখো তোমার হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, তার নাম কি ভাই? হাতাহাতি। লাঠি লাঠিতে যে লড়াই, লাঠালাঠি। তাই আমি শুধুমাত্র এটা লিখে দেই, লাঠালাঠি, লাঠালাঠি, হাতাহাতি, লাঠালাঠি, কোলাকুলি, কানাকানি, কানে কানে যে কথা, কানা কানি, এই বিষয়গুলো আসবে। এই সিস্টেমে সবই কি হবে? আমাদের ব্যতিহার বহুবী সমাস হবে। মৃগ লোচন মানে কি? মৃগ লোচন, মৃগ মানে হরিণ, আর লোচন মানে চোখ, মানে হরিণের মতো চোখ যার, তাকে বলে হরিণী। এটা মেয়েকে, দুর্গাকে বোঝায়। কানে কানে যে কথা, কানা কানি, কান কথা না, কানাকানি হবে বেটাই। কানে কানে যে কথা, কানাকানি। তাহলে বেতেহার লিখে রাখো এটা। হ্যাঁ, বেতেহার লেখো। সবার সব পড়ে দেবো, কোনো কিছু বাদ থাকবে না, ইনশাল্লাহ সব পড়বো। আচ্ছা, বেতেহার গেল। এটা বেতেহারের পরে লেখা হলো তোমরা, মুছে দেই। বেতেহার পরে এখন তুমি দেখবা কত নম্বর গেল বেতেহারে। আচ্ছা, বেতেহারে সম্ভবত এটা কত গেছে? ওখানে 2টা পড়ছি, আর এখানে বললাম কয়টা? 3টা, 5টা গেছে। সংখ্যাবাচক পড়ছি 9 পড়লাম, সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার 5টা গেছে। 6 নম্বরটা লেখো, 6 নম্বর লেখো। 6 নম্বর লেখো তোমার মধ্য পদলোপী কর্মধারায়, মধ্য পদলোপী কর্মধারয়, মধ্য পদলোপী কর্মধারা কিনে বহুবী, মধ্য পদলোপী বহুবী কর্মধারা তো পড়ছি আগে আমরা। মধ্য পদলোপী বহুবী, মাঝখানে পদগুলি লোপ পাবে, ভিন্ন একটা অর্থ বোঝাবে। তুমি জানো যে ভিন্ন অর্থ বোঝাবে, আর কি বলতো? মাঝের পদ লোপ, মাঝের পদ লোপ পাবে। এই মাঝের পদ লোপ পাবে আর ভিন্ন অর্থ বোঝাবে। কি অর্থ বোঝাবে? ভিন্ন অর্থ, অর্থ বুঝাবে। আর এই ব্যাস বাক্যে মনে করো যার থাকবে, কি থাকবে? যার শব্দটি থাকবে, যার শব্দটি
থাকবে। এটা বুঝে নাও যে যদি বলা হয় ওই যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তার নাম কি? গায়ে হলুদ। লেখো গায়ে হলুদ, চন্দনটা হবে না, চন্দন দিলে কিন্তু আবার গ্রাম বোঝাবে। গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, কি বলতো নাম কি? গায়ে হলুদ। ওকে গায়ে হলুদ, গায়ে হলুদ। এখান থেকে দেখো যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এখান থেকে সবখানে দেয়া হয় যে, এগুলো সব বাদ যায়। এই যে মানে তোমার সব বাদ যায়, কিছু পদ রয়ে গেছে, এর নাম হচ্ছে আমাদের কি? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারপর তোমার হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি, লেখা রাখো হাতে খড়ি। হাতে খড়ি বলতে কি? ছোট সময় আমাদের যে ছেলেট বলা হয় না, যে মা বাবার আমার লেখার জন্য আদর্শ লিপি লেখার জন্য দিত, সেগুলো হচ্ছে হাতে খড়ি। তারপর লেখা তোমার গোপ খেজুরে, পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট। গোফ, গোকার গোফ, গোফ খাগার খে জু রয়কার রে, গোপ খেজুরে। এখন দেখো গোপ খেজুরটা অনেক বই অনেকভাবে লেখা আছে, ব্যাধিকরণ বলছে তোমরা। এটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রী সমাস হবে। এটা হচ্ছে তোমার গোফে খেজুর থাকা সত্ত্বেও যে খায় না, গোপ মানে যে মৌস, এই মৌসে খেজুর থাকা সত্ত্বেও যে খায় না, তার নাম হচ্ছে গোপ খেজুরে। মানে কি? নিতান্ত অলস। যে ব্যক্তি কি বলতো? নিতান্ত অলস। মানে সবকিছু তোমার ধরা খুবই কাছাকাছি আছে, তারপর তুমি সেগুলো কি করো না বলো? তুমি দেখে দেখো না। এটাকে বলে অলস টাইপের লোক। তাহলে গোফে খেজুর থাকা সত্ত্বেও যে খায় না, তার নাম হচ্ছে কি? গোপ খেজুরে। তাহলে দেখো খেয়াল করো, গায়ে হলুদ, হাতে খড়ি, গোপ খেজুরে, এই সবই হচ্ছে আমাদের কি? মধ্যপদলোপী বহুব্রী সমাস। মধ্যপদলোপী বহুব্রী সমাস। হুম, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। হ্যাঁ, গুড, সব পারে। হুম, লেখো এটা। হ্যাঁ, না, বিড়ালের মতো চোখ যে নারী, বিড়াল চোখী, এটা আসবে, একটু পরে আসবো আমরা। এই সিস্টেমে কি হবে বলতো? মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। মুছে ফেললাম। তোমাদের পরীক্ষা আমি দেবো ক্লাসে, এই মিয়া আমি কোশ্চেন করবো, তুমি অ্যান্সার করবা। কয়েকটা কোশ্চেন করবো, তোমরা অ্যান্সার দেবা, দেখি তোমাদের কি অবস্থা। ওকে, রিটেন টাইপের কোশ্চেন করবো, তোমরা কমেন্টে বলবো, আমি কোশ্চেন করবো, সমাজ শেষ করি, তারপরে আমি কোশ্চেন দেবো, সমস্যা নাই, আমি নিজে ক্লাসে বানাই কোশ্চেন দেবো। আচ্ছা, 6 নম্বর গেল। 7 নম্বর লেখো তোমার প্রত্যয়ান্ত বহুবী। প্রত্যয়ান্ত বহুবী। এই প্রত্যয়ান্ত বহুবী শব্দ হচ্ছে প্রত্যয়। যে লেখো প্রত্যয় হচ্ছে কোনগুলি? যদি সমস্ত পদে প্রত্যয় হচ্ছে ও, এ, আ, এই প্রত্যয়গুলি থাকে, এই প্রত্যয় থাকবে, থাকবে। যদি ও, এ, আ থাকবে, এই প্রত্যয়গুলি আমাদের থাকবে। এর প্রত্যয় হচ্ছে এগুলি ও, এ, আ। তোমরা জানো পরেরটা হচ্ছে প্রত্যয়। তাহলে খেয়াল করো যে এই বিষয়গুলো যদি থাকে আমাদের, তাহলে সেটা কি দেখাবো? আমরা প্রত্যয়ান্ত বহুবী দেখাবো। উদাহরণ লিখে রাখি, লেখো, লেখো দেখো, ঘরের দিকে মুখ যার, ঘরের দিকে মুখ যার। আর যার মানে তো বহুবী নাকি? ঘরের দিকে মুখ যার কি হবে? ঘর মুখ হবে না? ঘর মুখ। এই দেখো ঘর মুখ, এই ওটা কিন্তু আমাদের এই যে ওকার আছে না এখানে? ওকারটা তো আমাদের ও আছে নাকি? দেখো একদিকে দৃষ্টি যার, এক চোখা, দেখো এক দিকে দৃষ্টি যার, তার নাম কি বলতো? এক চোখা, চোখ হয় কার খা, চোখা। এই দেখো সরেয়াটা কিন্তু আমাদের এই সরেয়া, বুঝলাম? হ্যাঁ, একদিকে চোখ যার, এক চোখা, একদিকে দৃষ্টি যার, এক চোখা, তারপর ঘরের দিকে মুখ যার, ঘর মুখ। তাই যে মুখ, আ, এই বিষয়ে যা সে কি হবে বলতো? সে সবই হবে আমাদের প্রত্যয়ান্তর বহুবী সমাস হবে। প্রত্যয়ান্তর বহু, হ্যাঁ, এগুলো আমরা কি বলতো?
প্রত্যয়ান্তর বহুব্রীহি সমাস। ভাষার ক্লাস কবে হবে? হবে, সমস্যা নাই, সব ক্লাসই হবে পর্যায়ক্রমে। সমাস তো অনেক বড় টপিক, 2 ক্লাস শেষ করলাম তোমাদের। এখন লেখা তোমার অলুক বহুব্রীহি সমাস। লেখো অলুক বহুব্রীহি, লেখো অলুক। এই অলুক বহুব্রীহি সমাস আছে। 8 নম্বর আছে অলুক বহুব্রীহি সমাস। 8 নম্বর অলুক বহুব্রীহি মানে কি? বিভক্তি লোপ পাবে না। তুমি জানো যে অলুক বলতে বিভক্তি লোপ পাবে না। দেখো বিভক্তি লোপ না পাবে কি হয়, একটা উদাহরণ লিখে রাখি। দেখো যে গলায় গামছা যার, গলায় গামছা যার, তারপরে গলায় গামছা কখনো গলা গামছা হবে না, গলায় গামছা যার সেটা হবে কি? গলায় গামছায় থাকবে। গলায় গামছা যার, গলায় গামছা, গলায় গামছা। এদের অন্তঃস্থ এখানে কিন্তু বাদ জানায়, মানে অন্তঃস্থরা এখানে বহাল আছে। এই অন্তঃস্থরা এখানে বহাল আছে, বাদ জানায়, অন্তঃস্থরা এখানে আছে, তার মানে কি এটা অলুক, বিভক্তি লোপ পায় নাই। গলায় গামছা যার, গলায় গামছা। তারপর লেখো তোমার মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি। মাথা পাগড়ি কখন হবে? লেখো মাথায়, মাথায় পাগড়ি যার। তোমরা বরকে বোঝা মনে করো মাথায় পাগড়ি। মাথায় পাগড়ি কখনো মাথা পাগড়ি হবে না। মাথায় পাগড়ি কি হবে? মাথায় পাগড়ি, মাথায় পাগড়িটাই বহাল থাকবে, কোনো সমস্যা নাই। তাহলে খেয়াল করো মাথায় পাগড়ি, এখানে অন্তস্থ বহাল আছে, এই অন্তস্থ বহাল আছে, অন্তস্থীয়, আর এখানে অন্তস্থ বহাল আছে। এখান থেকে এই কারণে নাম হচ্ছে কি বলতো? অলুক বহুব্রীহি সমাস। অলুক বহুব্রীহি সমাস খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর এখন যেটা তোমাদের আমি পড়াবো সেটা হচ্ছে খুব মাচাক্কা একটা পড়া হবে। দেখো নিপাতনে সিদ্ধ বহুব্রীহি আছে, খাতায় লেখো নিপাতনে সিদ্ধ কি বিহি? বহুব্রীহি। দেখো আমি তো একটু বোঝাই দিচ্ছি, এটা লিখে নাও। দেখো নিপাতনে সিদ্ধ বহুব্রীহির একটা গেটিস আছে, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি পরীক্ষা আসে কিন্তু ছেলে মেয়ে পড়ে না। এটা বোঝার জন্য খাবে, ধরা খাবে। এই ধরা খাওয়া থেকে আমি একটু বোঝাই দিচ্ছি। লেখো নিপাতনে সিদ্ধ, এটা খুব ইম্পর্টেন্ট। নিপাতনে, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। এই নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসটা আছে হচ্ছে আমাদের নিপাতনে সিদ্ধ কি বিহি? বহুব্রীহি। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি বোঝার জন্য তোমার এখানে আমি একটা নামগুলো লিখি, তোমার লেখো। লেখো পণ্ডিত মূর্খ। আচ্ছা তার আগে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি হচ্ছে আমাদের কয়টা? দেখো খেয়াল করো, লেখো পণ্ডিত মূর্খ। আমি যে লিখে লেখো পণ্ডিত মূর্খ, পণ্ডিত মূর্খ, অন্তরীপ, অন্তরীপ, পণ্ডিত মূর্খ অন্তরীপ। তারপর লেখো দ্বীপ, তারপর নর পশু, নর পশু। আর লেখো জীবন মৃত, জীবন, জীবন মৃত। ঠিক আছে, এই পাঁচটা, এই পাঁচটা শব্দ আগে লেখো। কিন্তু এটা তুমি এত সহজে পড়তেছো কিন্তু পরীক্ষা খাতা ভুলে যাবা। তা বোঝার জন্য আমি একটা সিস্টেম বোঝাই। মনে করো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের আফ্রিকা মহাদেশ। তোমরা আফ্রিকা মহাদেশ কিভাবে আসছে তোমরা জানো? একটু জিনিসটা একটু বোঝাই। যে এটা মনে করো যে একটা এই ধরনের একটা গরু টাইপের, মনে কর এটা কি একটা কিছু হয়েছে না ভাই? হ্যাঁ হয়েছে। এটা মনে করো আমাদের গরুর মুখ, এটা হচ্ছে আমাদের চোখ। খেয়াল খেয়াল করে দেখো, দেখো তো এটা কিছু হয়েছে না? একটা আঁকা গন্ডা টাইপের কিছু একটা হয়েছে না? দেখি কিছু হয়েছে কিনা দেখি। হ্যাঁ এটা কিন্তু একটা গন্ডা টাইপের কিছু হয়েছে ভাই। আচ্ছা, তো এখান থেকে দেখো খেয়াল করো, এই এটা হচ্ছে একটা গন্ডা টাইপের হচ্ছে। তোমরা জানো যে এটা কিন্তু আমাদের একটা মানে কি একটা পশু টাইপের। দেখো এটা কি পশুর মাথা না ভাই? আর যেটাকে বলা হয় পশুর শিং। এই হর্নস অফ আফ্রিকা তোমার পড়ছো, তোমার জিবুতি আছে, ইথিওপিয়া আছে, তারপর তোমার হচ্ছে এই সোমালিয়া আছে। এখানে এটাকে হর্নস অফ আফ্রিকা বলা হয়, মানে আফ্রিকার শিং বোঝানো হয়। তার শিং, শিং কনসেপ্টটা কিন্তু এখান থেকে আসছে মনে করো। তাহলে এটা একটা মাথা ছিল আমাদের। তাহলে এটাকে যখন আমি মানে এটা মুছে ফেলবো, মনে করো এটা যদি মুছে ফেলি, তাহলে দেখো আমাদের আফ্রিকা মহাদেশ হয়ে গেছে। এখন কিন্তু আমি আবার সাধারণ জ্ঞান পড়াইতেছি। সাধারণ জ্ঞান পড়াইতেছি বুঝাই দিতে পারে। এই সাধারণ জ্ঞান পড়ে আমরা কিন্তু বাংলাটা মনে রাখবো। খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের এখন আফ্রিকা হয়ে গেছে মনে করো, আফ্রিকা। তো এই আফ্রিকা মহাদেশের এই এই জায়গাটা হচ্ছে আমাদের লোহিত সাগর। এই যে
খেয়াল করে দেখো যে এটা হচ্ছে আমাদের কি বলতো, শ্রীলঙ্কা বলা হয় এটাকে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। একটু বুঝাই দিই কিভাবে, দেখে খেয়াল করো। এটা মনে করো আমাদের বাংলাদেশ। এখন এই বাংলাদেশ, আর এটা হচ্ছে মাদাগাস্কার, ওকে। আর এই যেখানে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে এই একটু সুড়ঙ্গ পথের মতো আছে অন্তরীপ, উত্তম আশা অন্তরীপ। এর নাম কি ভাই? উত্তম আশা, যা সাধারণ জ্ঞান করতেছো, উত্তম আশা অন্তরীপ, অন্তরীপ। এই অন্তরীপ কিন্তু আমাদের এখানে অন্তরীপটা আছে। জাস্ট এটা বুঝাইলাম যে অন্তরীপটা তুমি পণ্ডিত মূর্খ বুঝো, যে পণ্ডিত হয়ে যে মূর্খ তাকে বলে কি পণ্ডিত মূর্খ। আর অন্তরীপ মানে কি, তোমার এই অন্তরীপ হচ্ছে তোমার দুই দিকে অবজার, তার নাম হচ্ছে অন্তরীপ, মানে দুই দিকে পানি যার, তারা কি বলতো অন্তরীপ। এই যে অন্তরীপটা হচ্ছে কি, যে কোনো একটা ভূখণ্ড থেকে সুড়ঙ্গ রাস্তার মতো, সেটা হচ্ছে জোয়ারের সময় কি হয়, জোয়ারের সময় সব ভেসে যায়, আবার যখন ভাটা আসে তখন জিনিসটা আবার জেগে ওঠে, ঠিক আছে। তাহলে এই জায়গাটার নাম হচ্ছে অন্তরীপ। তাহলে এই অন্তরীপটা কি বলো, উত্তম আশা অন্তরীপ। আর দ্বীপ হচ্ছে কি বলতো, দ্বীপ চারিদিকে অবজার, মানে সব দিকে পানি, যেমন তোমার যে মাদাগাস্কার, শ্রীলঙ্কা, তারা অস্ট্রেলিয়া, সেখানে। তো এইগুলো হচ্ছে আমাদের কি বলতো দ্বীপ। আর নর পশু মানে কি, যে লোকটা হচ্ছে নরাকারের পশু, মানে কি নরের মতো, মানুষের মতো দেখতে মনে হয় কিন্তু তার স্বভাবটা পশুর মতো, ঠিক আছে, তার নাম হচ্ছে নর পশু। আর জীবন মৃত মানে কি, যে হচ্ছে জীবিত থেকেও মৃত, মানে কি একটা মানুষ দেখে মনে হয় সে জীবিত, আসলে কিন্তু সে মৃত, মানে মৃতর মতো অবস্থায় আছে, ঠিক আছে, তার নাম হচ্ছে কি জীবন মৃত। তো তুমি এখান থেকে খেয়াল করে দেখো, সবাই আমার সাথে বলো যে, বলো পণ্ডিত মূর্খ শাহীন, মানে আমি, ঠিক আছে, বলো পণ্ডিত মূর্খ শাহীন। শাহীন তো বাংলাদেশে আছে। পণ্ডিত মূর্খ শাহীন এই অন্তরীপে গিয়ে, বলো পণ্ডিত মূর্খ শাহীন অন্তরীপে গিয়ে দ্বীপের প্রেমিকার সাথে, দ্বীপ মনে করো একজন দেশ, একটা ছেলের নাম, দ্বীপের প্রেমিকার সাথে নরপশুর মতো আচরণ করছে, নরপশুর মতো আচরণ করছে। এই সংবাদ শুনে দ্বীপ কি বলতো, দ্বীপ এখন ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে সে জীবন মৃত্যুর মতো জীবন ধারণ করতে লাগলো। সে জীবন মৃত্যুর মতো কি করতে লাগছে ভাই, জীবন ধারণ করতে লাগছে। তুমি এইভাবে গল্পটা মনে রাখবা যে পণ্ডিত মূর্খ শাহীন বাংলাদেশ ছিল, পণ্ডিত মূর্খ শাহীন অন্তরীপে গিয়ে দ্বীপের প্রেমিকার সাথে নরপশুর মতো আচরণ করছে। এই সংবাদ শুনে দ্বীপ এখন কি করবে, সে তো জীবন মৃত্যুর মতো জীবন ধারণ করতে লাগছে। এখন বুঝে নাও কি আচরণটা করছি আমি। হ্যাঁ, যে বাংলা ভুলে যাবে তার ক্লাস করা দরকার নাই। আচ্ছা, তাহলে বুঝতে পারছো গল্পটা কি বলছো তো, দ্বীপ তুমি খয়ে আছো। আচ্ছা, তোমাকে এভাবে মনে রাখতে হবে। তাহলে পরিণীত মূর্খ, অন্তরীপ, দ্বীপ, এগুলো হচ্ছে নির্বাচন সিদ্ধ বহুব্রীহি সমাস। এভাবে গল্প আকার তুমি মনে রাখলে তোমার বেশি মন থাকবে। হ্যাঁ বলো, কমেন্ট করো সুন্দর করে। কোন সমস্যা আছে এই পাঁচটা বুঝতে? হ্যাঁ, তাহলে এটাকে বুঝো না। যদি বলা হয় যে তোমার অন্তরীপটা কি, তাহলে কি ধরনের সমাস হবে বলতো? অন্তরীপটা হচ্ছে আমাদের নিপাতন সিদ্ধ বহুব্রীহি সমাস। এত সমাসের ভিড়ে তুমি যদি এই পাঁচটা এভাবে সিস্টেম করে না মনে রাখো, তাহলে তুমি কিন্তু ভুলে যাবা। ক্লিয়ার ভাই? তাহলে তোমার মনে থাকবে না। তাহলে মনে রাখবা যে পণ্ডিত মূর্খ শাহীন অন্তরীপে গিয়ে দ্বীপের প্রেমিকের সাথে নরপশু মতো আচরণ করছে। এই সংবাদ শুনে দ্বীপ বেচারা শেখা খেয়ে সে জীবন মৃত্যুর মতো জীবন ধারণ করছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের নিপাতন সিদ্ধ বহুব্রীহি সমাস। আচ্ছা, নিপাতন সিদ্ধ বহুব্রীহি সমাস, তাহলে আমাদের বহুব্রীহি সমাস শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের আর দুইটা সমাস বাকি আছে, একটা প্রাদি সমাস, একটা হচ্ছে নিত্য সমাস। আর নি খরচ নয় বহুব্রীহি হবে এটা। মনে থাকবে ভাই এটা? ইনশাল্লাহ মনে থাকবে। হ্যাঁ মনে থাকবে ইনশাল্লাহ। এই গল্পটা মনে রাখলে তোমার আর এটা ভুল হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন লেখা তোমার প্রাদি সমাস। প্রাদি সমাস, এই প্রাদি সমাস হচ্ছে আমাদের কিছু উপসর্গ আছে, দেখো খেয়াল করো। উপসর্গ, এই উপসর্গ লেখো প্র, পরা, প্রতি, এই টাইপের যে উপসর্গগুলি আছে, যদি এই উপসর্গ থাকে, এই উপসর্গ থাকলে তার আমার প্রাদি সমাস দেবো। লেখো তোমার প্ররূপে, প্ররূপে কৃষ্ট, প্রকৃষ্ট। এই প্রকৃষ্ট থেকে তুমি মনে করবে প্রাদি সমাস। প্র আছে, প্ররূপে ভাত, প্রভাত,
তারপরে দেখো প্ররূপে গতি, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। প্ররূপে গতি কি বলতো? গতি। এইগুলি হচ্ছে আমাদের প্রাদেশিক সমাস অন্তর্ভুক্ত, মানে প্র পরা প্রতি এগুলি থাকবে। আর প্র পরা প্রতি এগুলি সব সংস্কৃত উপসর্গ। একটু বড় করে লিখতে হবে, কে সবই তো বোঝা যাচ্ছে ভাই। আব্বু আমাকে বলো ভালো মোবাইল কিনে দেওয়ার জন্য, ঠিক আছে? 1 লাখ টাকাতে একটা মোবাইল কিনতে বলো। হ্যাঁ, নোট করতে হবে, নোট না করলে কাজ হবে না, এগুলি খাতায় লিখে লিখে রাখতে হবে। তোমাদের ক্লাস তো বাস্তব ক্লাসের মতো হয়, একদম কি মনে হয় সামনে স্টুডেন্ট বসে আছে, এভাবে পড়াইতেছি। প্রজেভাত প্রভাত, হ্যাঁ। প্রজেভাত কি হবে? প্রভাত হবে। আচ্ছা, এখন দেখো লেখো যে নিত্য সমাস বা ডেইলি সমাস। নিত্য সমাস কি ডেইলি সমাস হবে? নিত্য সমাস, নিত্য সমাস, ফুল সমাসের ক্লাসটা আমি রিভিশন দেবো, ঠিক আছে? নিত্য সমাস কি বলতো? নিত্য সমাস ডেইলি সমাসটা এটা লেখা তোমার এই নিত্য সমাসের বৈশিষ্ট্য যে সমস্ত পদের মধ্যেই ব্যাস বাক্য অন্তর্ভুক্ত থাকে। লেখা রাখো সমস্ত পদেই, সমস্ত, ওটা কি লিখি, সমস্ত লেখো, সমস্ত, সমস্ত পদের মধ্যেই ব্যাস বাক্য অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত লিখে রাখো, অন্তর্ভুক্ত। আর 2 নম্বর লেখা তোমার এই মনে করো তোমার অন্তর শব্দটা থাকে, অন্তর, অন্তর শব্দটি থাকবে আর শব্দার্থ বোঝাবে। আমরা ছোট সময় ক্লাস 5-এ শব্দার্থ পড়তাম না ভাই? এই প্রত্যেকটা গুলি এক একটা শব্দার্থ, শব্দার্থ বোঝাবে, বোঝাবে। দেখো খেয়াল করো, উদাহরণ লিখে রাখি। দেখো অন্নগ্রাম, অন্নগ্রাম গ্রামান্তর, এই দেখো খেয়াল করো, অন্নগ্রাম গ্রামান্তর, এখানে অন্তর আসছে। তারপরে দেখো অন্য দেশ, অন্য দেশ কি হবে? দেশান্তর, দেশান্তর, অন্য দেশ কি হবে? দেশান্তর হবে। তারপর অন্য যুগ লিখে রাখো, অন্য যুগ সমাস কি? যুগান্তর, যুগান্তর, অন্য যুগ কি হবে? যুগান্তর। এই সিস্টেমে যা আছে আমাদের কি হবে বলতো? সবই হচ্ছে আমাদের নিত্য সমাসে অন্তর্ভুক্ত হবে। তো নিত্য সমাস আমাদের শেষ, মানে এর মধ্য দিয়ে আমাদের সমাসের ক্লাস টোটাল শেষ হয়ে গেছে। লাইভ কি চলতেছে নাকি? অন্নগ্রাম কি হবে? গ্রামান্তর হবে। আরে ভাই, এটা কি ওয়াইফাই লাইন চলতেছে নাকি ডাটা দিয়ে? দেখুন তো, ডাটা দিয়ে চলছে তাই নাকি? তাহলে আমার তো ওয়াইফাই কাজ করতেছে না। আচ্ছা, দেখো দেখো আমরা একটু রিভিশন যাই, যে প্রত্যেকটা বিষয়গুলো আমি এখন হচ্ছে ফুল ক্লাস একদম সমাসে, এই যে তোমার গত ক্লাসে ক্লাস মিলেছে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা ক্লাস করলাম, এই ক্লাসটা টোটাল হচ্ছে রিভিশন দেবো, ঠিক আছে? তোমরা খাতা যারা দেখো তো তোমরা কত পেজ নোট করছো টোটাল ক্লাসটা, একটু কমেন্টে বলো ভাই, কত পেজ নোট হয়েছে? যারা না একদম প্রথম ক্লাস থেকে ছিলা খাতায় নোট করছো, তারা একটু আমাকে বলো। একটু কমেন্টে বলো কত পেজ নোট হয়েছে। তোমরা একটু কমেন্টে বলো ভাই কত পেজ নোট হয়েছে, দেখো খেয়াল করো।
দেখো যে আমরা এই প্রথমে বলছিলাম যে সমাজটা হচ্ছে আমাদের কত প্রকার বলতো। সমাজ ছিল প্রধানত ছিল কয় প্রকার, 6 প্রকার বলছি আমরা, কিন্তু মূলত সমাজ ছিল কয় প্রকার, 4 প্রকার। এই ব্যাখ্যাগুলো আমাদের খাতায় লেখা আছে, দেখবা তোমাদের খাতা সুন্দর করে লিখে দিছি। দেখো রিভিশন দিয়ে বলি একটু, যে তোমার দ্বন্দ্ব সমাসের যে পার্থক্যটা ছিল, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস ছিল হচ্ছে আমাদের কয়টা ভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে তোমার অলুক দ্বন্দ্ব ছিল, বিভিন্ন অর্থে দ্বন্দ্ব ছিল, আরেকটা হচ্ছে তোমার একশেষ দ্বন্দ্ব। ক্লিয়ার সেটা? আচ্ছা, আর কর্মধারা সমাস ছিল কি বলতো? কর্মধারা সমাস ছিল 5 প্রকারের মতো। রূপক কর্মধারা সমাস, একটা দেখা যাবে একটা দেখা যাবে না। যেমন তোমার লিখছিলাম যে পরাণরূপ পাখি, পরাণ পাখি, জীবন, তারপর লিখছিলাম হচ্ছে তোমার কি বলে মনরূপ মাঝি, মন মাঝি। আর তোমার হচ্ছে মধ্যপদলোপী মাঝখানে পদগুলি লোপ পাইতেছে কর্মধারা সমাসের। আর রূপক উপমান কর্মধারা সমাস কি ছিল? একটা গুণ ছিল, একটা কি ছিল, একটা গুণ ছিল না, একটা নাম ছিল। দেখো খেয়াল করো যে এখানে আমাদের ছিল যে একটা পদের গুণ থাকবে, একটা পদের গুণ থাকবে না, কথাটি সত্য হবে। তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। আর এর বিপরীত ছিল আমাদের উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাসে ছিল কি বলতো? উপমিত কর্মধারয় সমাসে ছিল হচ্ছে দুটায় নাম থাকবে আর কথাটা ডাহা ডাহা মিথ্যা থাকবে। মানে আমরা বলতাম যে তোমার এই কি বলে সিংহ পুরুষ, কথা মিথ্যা কথা বলছি। তারপর পদ্মচরণ, মিথ্যা কথা বলছি, ঠিক আছে। তারপর পাম মারা কথা বলছিলাম, ঠিক আছে। মানে পাম মারা কথা বলতে কি বোঝা বলতো? অতিরঞ্জিত করে কোনো কথা, সেটা হচ্ছে আমাদের উপমিত কর্মধারা সমাস হবে। আর তারপর ছিল কি বলতো? তারপর হচ্ছে সাধারণ গুণবাচক কর্মধারয় সমাস। সাধারণ গুণবাচক সময় যে লাল গোলাপ ছিল, মহানবী ছিল, এই বিষয়গুলি। আর তারপর আজকে আসছে আমাদের বললাম তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস দ্বিতীয় বিভক্তি লোপ পেলে দ্বিতীয় তৎপুরুষ সমাস কে রে, তৃতীয় লোপ পেলে তৃতীয়, চতুর্থী লোপ পেলে চতুর্থী, আর পঞ্চমী লোপ পেলে কি হবে বলতো? পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। আর এক্ষেত্রে খেয়াল করে দেখো যে পঞ্চমী তৎপুরুষ সমাস লোপ পেয়েছে। পঞ্চমী ষষ্ঠীর ভিতরে দুটা ভাগ ছিল, একটা হচ্ছে অলুক ষষ্ঠী, একটা ছিল কি বলতো শুধুমাত্র ষষ্ঠী। অলুক ষষ্ঠীতে রটা ফালাই দিলে শুনতে ভালো লাগবে না, আর যেটা রটা ফালাই দেবো শুনতে ভালো লাগবে সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। আর সপ্তমী সে কি এই অন্তর্তে লোপ পাইছে, রাতে কানা রাত কানা। আর এরপর হচ্ছে আমাদের উপপদ তৎপুরুষ সমাস, যে মাঝখানে কিয়া থাকবে শেষে যে থাকবে, তার নাম হচ্ছে কি বলতো? উপপদ তৎপুরুষ সমাস। তো উপপদ তৎপুরুষ সমাস যে পকেট মারা, যে পকেট মার, গলা কাটা যে গলা কাটা, এই বিষয়ে বলছি। আর তারপর হচ্ছে আমাদের নয় তৎপুরুষ সমাস। নয় তৎপুরুষ সমাসে হচ্ছে ভার্সেস পড়ছি। ভার্সেস কি পড়ছি? যে নয় তৎপুরুষ সমাস হচ্ছে আমাদের নেগেটিভ অভ্যাস হচ্ছে কি বলতো? যে নয়, নে, যা, নাই, এগুলি এগুলি হচ্ছে আমাদের ব্যক্তি বোঝাবে না, একটা ব্যক্তি বোঝাবে। ব্যক্তি যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে কি আমাদের নয় বহুব্রীহি সমাস হবে। যে বলছিলাম তোমার নয় জ্ঞান, অজ্ঞান, এগুলি হচ্ছে নয় বহুব্রীহি সমাস অন্তর্ভুক্ত। তারপর তোমার হচ্ছে যে নয় বহুব্রীহি গেল না। তারপর অলুক মানে কি? অলুক সবকিছু, মানে যেখানে বিভক্তি লোপ পাবে না তার নাম হচ্ছে অলুক। তৎপুরুষ সমাস ঘিয়ে ভাজা, এগুলো হচ্ছে আমরা ঘি দ্বারা ভাজা। তারপর তোমার আজকে এখন বললাম কি বহুব্রীহি সমাসে ছিল আরো কয়টা ভাগ। বহুব্রীহি সমাস ছিল কি সমানাধিকরণ, একটা অ্যাডজেক্টিভ থাকবে, একটা নাউন থাকবে। আর সমানাধিকরণে গেল তার ব্যাধিকরণ, ব্যাধিকরণে দুটাই নাউন আসবে ব্যাধিকরণ সমাসে। ব্যাধিকরণ পর কি বলছি? প্রত্যয়ান্ত। প্রত্যয়ান্ত মানে কি? ও, এ, আ, এগুলো থাকবে আমাদের প্রত্যয়ান্তে। আর মাঝখানে পদগুলো লোপ পাবে, সেটা হচ্ছে কি বলতো? মধ্যপদলোপী কর্মধারা, মানে বহুব্রীহি সমাস। আর তারপর তোমার হচ্ছে ক্রিয়ার পারস্পরিকতা। ক্রিয়ার পারস্পরিকতা বোঝালে কি হবে? সেটা হচ্ছে কি যে ব্যতিহার বহুব্রীহি হবে। যেমন তোমার যে কোলাকুলি, মারামারি, এই বিষয়গুলো আসবে, লাঠালাঠি। আচ্ছা, তারপর হচ্ছে অলুক। অলুক বহুব্রীহি সমাসের মাঝখানে পদগুলি লোপ পাবে না। মাঝখানে পদগুলি লোপ পাবে না, গলায় গামছা, গলা গামছা। আচ্ছা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমাদের নিপাতন সিদ্ধ বহুব্রীহি সমাস। ওই যে বলছিলাম পণ্ডিত মুরক্ষ শাহী নন্দরূপে গিয়ে, এই গল্পটা মনে রাখবা। আর প্রাণী সমাসে কি প্রপরা লোপ পাবে, ক্লিয়ার? প্রপরা থাকবে। আর হচ্ছে নিত্য সমাস হচ্ছে কি? নিত্য সমাস থাকবে, অন্তর থাকবে বা ভিন্ন কোনো একটা অন্য শব্দ থাকবে, অন্তর থাকবে, আর শব্দার্থ বোঝাবে। যেমন নয় যুগ, অন্য যুগ, নয় দুরু কি বলি, অন্য যুগ মানে কি? অন্য যুগ যুগান্তর, আর অন্য দেশ দেশান্তর। এ পুরো সমাসিক ক্লাসই বুঝাই দিছে ভাই। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো। নেক্সট ক্লাসে আমরা আরো মজার মজার টপিক নিয়ে পড়বো। বুঝতে পারছো? আমাদের কারকের ক্লাস বাকি আছে, 2টা ক্লাসে কিন্তু আমরা সমাজ শেষ করছি। কারক ক্লাস হবে। হুম, দেখো কোনো সমস্যা আছে? এরপরে তোমরা কি ক্লাস করতে চাও বলো তোমারে?
সমাসে ফুল ক্লাসে নিয়ে আসে, সমাসের পড়া কিছু নাই। সরছো ওকে ভাই, আরে ভাই সমাস ক্লাস শেষ করে দিছি। হ্যাঁ এটা ই করে দেন, সেভ করে দেন। কি হলো?